আমি জানি তুমি রোমান্টিক গল্প খুব পছন্দ করো। হ্যাঁ, আজকে তোমার জন্য নতুন আরেকটা রোমান্টিক গল্প নিয়ে হাজির হলাম। আজকের এই গল্পটা না তোমাকে একটু একটু করে না একটা সম্পর্কের মূল্য এবং একটা সম্পর্ক কেন বিচ্ছেদ হয়, অথবা একটা সম্পর্কের মধ্যে আমরা কোন ভুলটা করে থাকি, ইটিসি ইটিসি অনেক কিছু তোমাদেরকে শেখাবে। তাছাড়াও এই গল্পের মধ্যে রয়েছে ভাইচারা, রোমান্স, লাভ, একটা ভালো স্টোরি। হ্যাঁ, আমরা সবসময় ভালো একটা স্টোরির জন্যই তো নানান ধরনের গল্প দেখে থাকি, বাট স্টোরি মজার হয় না, ভালো হয় না, দেখার শেষে বোরিং লাগে, ভাল লাগে না। কিন্তু হ্যাঁ, আজকের এই গল্পটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। অন্যান্য লাভ স্টোরি থেকে আজকের এই গল্পটা একটু অন্যরকম, কারণ আজকের এই লাভ স্টোরিতে সম্পর্কের মূল্য তোমরা জিরো থেকে বুঝতে পারবে। আমরা সবসময় একটা সম্পর্কের মধ্যে কোথায় ভুল করে থাকি সেইটা তোমরা হাতে নাতে ধরতে পারবে। সো বেশি কথা বলবো না, আজকের এই গল্পটা আমি শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, আমি তাকুর ইসলাম সাবিন, তোমরা তো আমাকে জানোই। চলো গল্পটা শুরু করি। গল্পের শুরুটা হয় বাচ্চা ছেলে গিয়মকে দেখিয়ে, যে কিনা মুভি দেখতে খুব খুব পছন্দ করে। ও ছোটবেলা থেকেই অনেক বেশি মুভি দেখে। ওদের বাড়ির মালিকেরই একটি মুভি শপ রয়েছে, মানে মুভি লাইব্রেরি। ও সেখান থেকে প্রতিনিয়ত একটা একটা মুভি নিয়ে আসে এবং সেগুলোকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে। প্রতিদিনের মতো আজকে ও যখন আবারও সেখানে মুভি নিতে যায়, তখন আমরা ওর বড় ভাইকে দেখতে পাই, যে কিনা ওর অনেক কেয়ার করে, আর ও নিজেও ওর বড় ভাইকে অনেক ভালোবাসে। এইখানে আমরা বাড়িওয়ালাকে দেখতে পাই, যে কিনা দোকানে বসে বসে হাবলার মতো ঘুমাচ্ছিল। এখানে বড় ভাইয়া, যার নাম এখন আমরা জানি না, আগে গিয়ে জানতে পারবো, সে জোরে একটা কাশি দিলে দোকানদার অনেকটা ঘাবড়ে ওঠে। তখন বড় ভাইয়া গিয়ে দোকানদারকে বলে, নেন স্যার, এটা আমাদের ঘর ভাড়া। তখন দোকানদার ওকে বলে, তোমার হাবভাব দেখে তো মনে হচ্ছে তুমি একটুও বিশ্রাম নাও না, সারাদিন রাত মনে হয় কাজ করো, তোমার একটু নিজেকে সময় দেওয়া উচিত। আমরা বুঝতে পারি দোকানদারের মাথা একটু গরম হলেও সে মানুষটা ভালো। এইদিকে গিয়ম অনেক বেশি খুশি ছিল নতুন আরেকটা মুভি হাতে পেয়ে, কিন্তু এই মুভিটাই ছিল ওর ছোটবেলার শেষ মুভি। এই কথাটা আমি কেন বললাম, কারণ ও ছোটবেলা থেকেই অনেক পরিমাণ মুভি দেখে। এত পরিমাণ ও মুভি দেখে যে বাচ্চাদের সব মুভি ওর দেখা শেষ। এখন ও চায় একটু অ্যাডাল্ট টাইপের মুভি দেখতে, লাইক বড়দের মুভি আর কি। ও যখন বড়দের মুভি হাত দিয়ে ধরতে নেয়, তখনই সেখানে বসে থাকা হাবলা ম্যানেজার বলে, এই দুষ্ট ছেলে, একদমই ওইটা স্পর্শ করবে না, ওইটা তোমার জন্য না। হ্যাঁ, এইভাবেই প্রায় 26টা বছর কেটে যায়, আর আমাদের গিয়মের এই পুরো লাইব্রেরিতে থাকা প্রত্যেকটা মুভিও দেখা শেষ। এখন শুধুমাত্র বাকি অ্যাডাল্টদের মুভি। ও রিলিজ হওয়া প্রত্যেকটা মুভি দেখে, এমন কোনো মুভি বাদ নেই যেটা ও কখনো দেখেনি। এক কথায় ভাই, ও হচ্ছে মুভির পোকা। 26টা বছর কেটে গেছে, গিয়ম এখন বড় হয়ে গেছে। আজ আমাদের গিয়ম যখন একটা অ্যাডাল্ট মুভি নিচ্ছিল, তখন ম্যানেজার ওর কাছে আবারও আসে আর ওর হাত থেকে সেই মুভিটা নিয়ে নেয়। ওকে বলে, তুমি এটা কি করছো? তখন গিয়ম একটু লজ্জা পায় আর একটু বাচ্চাদের মতো করে বলে, আমি এটা একটু ঠিক করে রাখছিলাম, এটা আসলে উল্টা করে রাখা ছিল। তখন ম্যানেজার মনে মনে হাসে, কিন্তু যাওয়ার সময় ওকে একটা জোস অ্যাডাল্ট মুভি সাজেস্ট করে যায়, যেটা শোনার পর ও লোকটাকে থ্যাংক ইউ বলে। গিয়ম ওর বাসায় যায় এবং ওর বন্ধুদের সাথে এই মুভিটা দেখার কথা বলে। তখন ওর বন্ধুরা বলে, আরে আরে আরে, তুই ছোটবেলা থেকে এত পরিমাণ মুভি দেখেছিস, তোর মুভি ইন্ডাস্ট্রিতে কিছু করা উচিত। তখন গিয়ম ভাবে, হ্যাঁ তোরা ঠিক বললি, আমার মুভি ইন্ডাস্ট্রিতে কিছু করা উচিত। কি করা যায়, কি করা যায়? অনেকক্ষণ ভেবে ও ডিসাইড করে ও মুভি ইন্ডাস্ট্রিতে অ্যাক্টর হবে। কিন্তু ও যখন অ্যাক্টিং এর জন্য এক্সাম দিতে যায়, তখন ও এত বাজে পরিমাণে অ্যাক্টিং করে যে জাজরা ওর কাগজ, মানে ওর সিভি সবকিছুই ছিঁড়ে ফেলে। কিন্তু আমাদের হিরোর কিছুই আসে যায় না। ও যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ও আল্লাহর বান্দি এক সুন্দরীকে দেখতে পায়, যাকে দেখার পর ও হা করে তাকিয়ে থাকে। ওই যে বলে না, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া। হ্যাঁ, এটাই আমাদের হিরোইন। ওর নাম হচ্ছে মুভি। আসলে সিনেমার মুভি না, মানে বি বি ভি না বি। ওর এমন একটা আজীব নাম হওয়ার কারণে ওর এই নামটাকে একদমই পছন্দ করে না। তার উপর দিয়ে ও ছোটবেলা থেকে অনেক বেশি জিদ্দি। ও লড়াই করে, ছেলেদের সাথে ঝগড়া করে, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য যা করার সবই করে। কারণ ওর পরিবারে শুধুমাত্র ওর বাবা রয়েছে, যে কিনা ওকে একটুও সময় দেয় না। ওর বাবা ওকে প্রতিদিনই একটু ছুটি পেলেই, সময় পেলেই ওকে ঘুরতে নিয়ে যাবে বলে, কিন্তু কখনো ওকে ঘুরতে নিয়ে যেতে পারে না, কারণ ওর বাবা যে
কোম্পানিতে কাজ করে, মানে মুভি ইন্ডাস্ট্রিতে ওর আব্বু কাজ করে ডিরেক্টরের সাথে। সে ওর বাবাকে অনেক কাজের চাপ দিয়ে রাখে, তাই তার মেয়েকে সে সময় দিতে পারে না। যে বিষয়টা নিয়ে আমাদের হিরোইন খুব রেগে থাকে অলওয়েজ। ছোটবেলা থেকেই ও সবাইকে বলে এসেছে ওর বাবা নেই, মা নেই, মানে ওর বাবা মারা গেছে, ওর এখন যে বাবা আছে সেটা ওর সৎ বাবা। কিন্তু একদিন ওর এই কথাটাই সত্য হয়ে যায়, ওর বাবা এই দুনিয়া থেকে চলে যায়। ও ছোটবেলা থেকে ওর বাবাকে একদমই পছন্দ করতো না। এখন ওর 26 বছর হয়ে গেছে। ওর বাবা মারা যাওয়ার পর ও এই প্রথমবার ওর বাবার বানানো একটা মুভি দেখতে শুরু করে। ওর বাবার বানানো মুভি এর আগে কখনো দেখেনি, এই জন্য কারণ ওর বাবা এই মুভি বানাতে গিয়ে কখনো ওকে সময় দিতে পারেনি। এই প্রথমবার ও যখন ওর বাবার বানানো মুভি দেখে তখন ও ডিসাইড করে নেয় ও নিজেও ওর বাবার মতো ঠিক একই কাজ করবে, মানে মুভি ইন্ডাস্ট্রিতে কাজ করবে। যেহেতু আমাদের হিরো একজন অ্যাক্টর হতে চায় আর আমাদের হিরোইন একজন ডিরেক্টর লাইনে কাজ করছে, সো সামনে মুভিটা আরো অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে চলেন আমরা সামনে দেখি এবং সম্পূর্ণ ভিডিওটা এনজয় করি। তার আগে আপনারা ভিডিওটা যদি এখনো দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন। এইদিকে কয়েকদিন পর সিন দেখানো হয় যেখানে আমাদের হিরো কিছু গুন্ডাদের সাথে লড়াই করছিল, ধুম ধুম। হ্যাঁ, ও খুব ভালো ফাইটিং করছিল। ফাইটিং এর একটা পর্যায়ে কেউ একজন ওকে লাথি মারে, যার কারণে ও নিচে পড়ে যায়। ঠিক তখন সেখানে আরেকজন চলে আসে এবং সেখানে থাকা লোকগুলোকে পিটায় আর তার ডায়লগ বলতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের এরকম কাহিনী দেখে বোঝাই যাচ্ছে আসলে ওরা অ্যাক্টিং করছে। হ্যাঁ, এখানে শুটিং খুব ভালো চলছিল। ঠিক তখন আমাদের হিরো যেহেতু একটা ঘুষি খেয়েছে তাই ওর মুখের অবস্থা একটু বাজে হয়ে গিয়েছিল। ওর এমন কাণ্ড দেখে ডিরেক্টর বলে, এই শালা করছেটা কি, পুরো সিন দেখে ও নষ্ট করে দিবে। এইদিকে গল্পের হিরো ডায়লগ বলা শেষ করে পিছনের দিকে তাকিয়ে বলে, এ আবার কে? তখন ডিরেক্টর চিৎকার করে ওঠে। এইখানে ডিরেক্টর ওকে শুটিং থেকে বের করে দিতে চাচ্ছিল। তখন ও ডিরেক্টরের কাছে বাচ্চাদের মতো রিকোয়েস্ট করতে থাকে। ডিরেক্টর ওকে জিজ্ঞেস করে, তুই ফেসের রিয়েকশন এমনটা কেন করলি? তখন আমাদের হিরো বলে, আমি আবার ফেসের রিয়েকশন কেমন করলাম, আমার ফেসই তো এমন। তখন ডিরেক্টর একটু বেশি রেগে যায় এবং ওকে এই শুটিং থেকে বাদ দিয়ে দেয়। তখন আমাদের হিরো বলে, আমাকে শুটিং থেকে বের করে দিলেও কি হবে, আমার জন্য এই শুটিং এর আশেপাশে থাকাটাই অনেক ভালো লাগে। আমি অ্যাক্টিং না করতে পারলেও এখানে থাকতে পারলেই হবে। ডিরেক্টরের বাস খাওয়া অবস্থায় আমাদের হিরোর নজর পড়ে হিরোইনের উপর। হ্যাঁ, এখানে হিরোইন দেখতে পায় একটা ছেলে ওর দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে, তার সাথে মিটিয়ে মিটিয়ে হাসছে। এই প্রথমবারের মতো ওর কাছে একটু আনইজি ফিল হয়। আসলে আমাদের হিরো এইখানে হিরোইনকে দেখে একটু খুশি হয়ে গিয়েছে যে হিরোইন এখানেই ওর সাথেই কাজ করে। পরের দিন আমাদের হিরো ওর স্ক্রিপ্ট মুখস্থ করছিল। ঠিক তখন ডিরেক্টর ওর পাশ দিয়ে গেলে ও ডিরেক্টরকে কিছু অ্যাডভাইস দেয় যে এইটা এইভাবে না এইভাবে করলে স্যার অনেক সুন্দর হবে, অডিয়েন্সের ফোকাস ড্রামার প্রতি আরো বেশি বেড়ে যাবে। তখন ডিরেক্টর ওকে বলে, আমাকে শেখাচ্ছিস তুই? তুই ডিরেক্টর না আমি ডিরেক্টর, আমি তোর কথা মতো করবো, তুই তোর নিজের কাম কর, আমাকে শিখাতে আসিস না। দেন ডিরেক্টর চলে গেলে আমাদের হিরোর নজর পড়ে হিরোইনের উপর, যে কিনা প্রতিদিনের মতোই আজ নিজের কাজ খুব মনোযোগ সহকারে করছে। হিরো খুব ইমপ্রেস হয় যে মেয়েটা অনেক বেশি হার্ডওয়ার্কিং আর খুব একা থাকতে পছন্দ করে, কারোর সাথে তেমন ঝগড়া নেই, কথাবার্তা নেই, আড্ডাবাজি নেই, জাস্ট নিজের কাজে ফোকাস করে। দেন এইভাবেই প্রতিনিয়ত হিরো হিরোইনকে নোটিস করতে শুরু করে। যেমন ও প্রতিনিয়ত কালো ড্রেস পরে, কোনো মেকআপ ছাড়াই ওর চোখগুলো কতটা অ্যাট্রাকটিভ, লাইক আগেরা ফাগেরা ডিটেইলসে ব্লা ব্লা ব্লা। এভাবেই প্রতিনিয়ত চলতে থাকে। একদিন হিরো রাতের বেলা কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় দেখতে পায় আমাদের আদরের সুন্দরী কিউট হিরোইন রাস্তায় বসে বসে ধূমপান করছে। ও হা করে হিরোইনের দিকে তাকিয়ে থাকে যে এই ভোলা ভালা মেয়েটা আবার ধূমপানও করে। ঠিক তখন হিরোইন ওকে নোটিস করে এবং একটু এইভাবে ওর দিকে তাকায়। ও নিজের সিগারেটটা সেখানে বুঝিয়ে সোজা হাঁটতে শুরু করে আর মনে মনে ভাবে, এই ছেলেটা কি আমার পিছু করছে? প্রায় দেখা যায় ও সবসময় আমার দিকে তাকিয়ে থাকে। আমি চাই ও যেন আমার থেকে দূরে দূরে থাকে, আমার কাছে আসার চেষ্টা না করে। এইখানে আমাদের হিরো ভাবতে থাকে, আচ্ছা আমি এই মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছি, আর কেনই বা এই মেয়েটাকে দেখলে আমি দেখতেই থাকি? এমনটা তো সবসময় রোমান্টিক মুভিগুলোতে হয়ে থাকে। এর মানে কি, না না আমি কি এই মেয়েটাকে পছন্দ করি? পরের দিন আমাদের হিরোইন যখন টেবিলে বসে একা খাচ্ছিল, ঠিক তখন হিরো ওর কাছে চলে আসে আর ওকে বলে, তুমি প্রতিদিন একা একা বসো, একা একা খাও কেন? তোমার কাছে বোরিং লাগে না? তখন হিরোইন একটা কথাই বলে, আমার ইচ্ছা।
তখন হিরো বলে, আমি এত বড় একটা কোয়েশ্চেন করলাম আর তুমি এত ছোট একটা জবাব দিলে, ব্যাপার না, আমাদের কমিউনিকেশন না হয় এভাবেই শুরু হোক। এইখানে আমাদের হিরো সব ছেলের মতোই সবার প্রথম ওর নাম নিয়ে প্রশংসা করে। তুমি মুভি, হ্যাঁ আমি তোমার নাম শুনেছি, জানো আমি ছোটবেলা থেকে এই মুভি খুব পছন্দ করি। তোমার নামটা আমার অনেক ভালো লাগে। আর এই বিষয়টাই আমাদের হিরোইনের কাছে একদমই পছন্দ না। হ্যাঁ, ও একদমই ওর নামটাকে পছন্দ করতো না। এইখানে হিরোইন বলে, আসলে আমাদের নাম রাখার অধিকার আমাদের থাকে না, সেগুলো আমাদের বাবা মারা রাখেন। এইখানে ওরা দুজন কথা বলছিল, ঠিক তখন সেখানে অনেকগুলো মানুষ এসে ওদের সাথে বসে পড়ে। হিরো সবাইকে ওয়েলকাম করে, কিন্তু হিরোইন সেখান থেকে উঠে চলে যায় এবং যাওয়ার সময় হেঁটে হেঁটে বলতে থাকে, ওর একটা জিনিস আমার একদমই পছন্দ না, যে মানুষ সবসময় ওর পিছনে লেগে থাকে, এমনকি ওর পিছনেও সবাই ওকে নিয়ে কথা বলে। মানুষ ওকে এত বেশি পছন্দ করে কারণ ওর মধ্যে বাচ্চাদের স্বভাব, ও সবাইকে খুশি রাখতে জানে, সবাইকে এন্টারটেইন করতে জানে, কিন্তু এগুলোই আমার একদমই পছন্দ হয় না। যেমন আপনারাই দেখেন, এখানে ও বসেছে, ওকে অ্যাটেনশন দেওয়ার জন্য, ওর সাথে কথা বলার জন্য কত মানুষ চলে এসেছে, আর আমি একদমই মানুষজন পছন্দ করি না। দ্যাটস ইট, আমার ওকে ভাল লাগে না। দেন কাজ শেষ করে আমাদের হিরোইন ওর আম্মুর দোকানে চলে আসে। তখন ওর আম্মু ওকে বলে, কি গো মা, তোমার কি হয়েছে, কি নিয়ে এত ভাবছো? তখন হিরোইন ওর আম্মুকে বলে, জানো আম্মু, আমি খুব খুশি, কারণ আমি তোমার মতো হয়েছি। বাবার মতো হলে আমার লাইফটা কেমন জানি হয়ে যেত। আমি কয়েকদিন যাবৎ একজনকে দেখছি, সে হুবহু বাবার মতো, তাকে দেখলে প্রতিটা মুহূর্ত আমার বাবার কথা মনে আসে। তখন ওরা আম্মু বলে, ও ছেলেটা তাহলে অনেক বেশি দুষ্ট, তাই না? আর হয়তোবা তোমার বাবার মতোই সবসময় সবাইকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন হিরোইন বলে, এই বিষয়টা আমি একদমই পছন্দ করি না। দেন পরের দিন সকালবেলা আমাদের হিরোইন যখন ওর কাজে যাচ্ছিল, তখন ওর পায়ের সাথে ধাক্কা লেগে হিরোইন উস্টা খায়, আর হিরোকে বলে, তুমি কি চাচ্ছ, আমাকে নিচে ফেলে দিতে? তখন আমাদের হিরো বলে, তাহলে আর কি করব, তোমার সাথে কথা বলার কোনো একটা তো বাহানা লাগবে। তখন হিরোইন বলে, থ্যাংক গড, আজকে এই সিরিজে তুমি মারা যাচ্ছ, এরপর আর তোমাকে দেখতে হবে না। তখন আমাদের হিরো বলে, হ্যাঁ তো রাগ কিসের, চলো আজ রাতে আমরা একসাথে ডিনারে যাই। তখন হিরোইন বলে, আই এম নট ইন্টারেস্টেড, এই বলে ও সেখান থেকে চলে যায়। এইদিকে দুপুরবেলা হিরোইন যখন খাবার টেবিলে বসবে, তখন ও চারপাশে ভালো করে দেখে নেয় গিয়ম আবার ওর আশেপাশে বসে আছে কিনা। ও চারপাশে ভালো মতো দেখে যখনই বসে, তখন ওর সামনে গিয়মকে দেখতে পায়, যে কিনা অন্য কারো পোশাক চুরি করে সেখানে সেজেগুজে বসে আছে। হিরোইন ওকে জিজ্ঞেস করে, তুমি না গতকাল মারা গিয়েছিলে, তাহলে এখানে তুমি কি করছো? তখন গিয়ম বলে, কেন তুমি জানো না, আমার তো একটা জোরবা ভাই আছে, আমি তারই অ্যাক্টিং করছি। আসলে ডিরেক্টর আমাকে এত বেশি পছন্দ করে যে সে আমাকে এই মুভি থেকে বাদই দিতে যাচ্ছে না। ঠিক তখন সেখানে ও যে লোকের জামা কাপড় চুরি করেছে সেই লোকটি চলে আসে এবং ওকে ধরে সেখান থেকে নিয়ে যায়। রাতের বেলা যখন আমাদের হিরোইন একা একা বাসায় যাচ্ছিল, ঠিক তখন ও খেয়াল করে ওর পিছনে কেউ একজন হাঁটছে। ও পিছে তাকিয়ে দেখে আমাদের হিরো সাইকেল নিয়ে ওর পিছু পিছু আসছে। হিরো ওকে বলে, অনেক রাত হয়ে গিয়েছে, রাস্তায় মানুষজন নেই, এইভাবে একা একটা মেয়ে অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, এইটা একদমই ঠিক না, আসো আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেই। তখন আমাদের হিরোইন ওর কাছ থেকে একটি যন্ত্র বের করে দেখায় এবং আমাদের হিরোকে বলে, এটা যদি একবার ঘাড়ের মধ্যে লাগিয়ে দেয় না, কমপক্ষে 10 ঘন্টা বেহুশ হয়ে পড়ে থাকবে। তখন আমাদের হ্যান্ডসাম হিরো বলে, তাহলে কি তুমি প্রতিনিয়ত এইভাবেই রেডি হয়ে বের হও যেন তোমার কারো সাহায্য না নিতে হয়? তখন হিরোইন বলে, অফকোর্স, এখন তুমি যদি এখান থেকে না যাও তাহলে এটা তোমার ঘাড়ে মেরে দেব। তখন হিরো ভয়ের ঠেলায় সেখান থেকে পালায়, আর আমাদের হিরোইন ভাবতে থাকে, এই ছেলে আর আমার পিছু ছাড়ছে না। যদিও হিরো সেখান থেকে চলে যায়, কিন্তু আমাদের হিরোইন একটু খুশি হয়, ও নিজেও জানে না ও কেন খুশি হয়েছে। দেন পরের দিন আমাদের হিরো একটি ওয়েডিং এ স্পিচ দিচ্ছিল, ঠিক সেখানে আমাদের হিরোইন ভিডিও শুট করে দিচ্ছিল। শুটিং শেষে হিরো হিরোইনকে দেখে অবাক হয় এবং হিরোইনও হিরোকে দেখে অবাক হয়, কারণ মিরাক্কেল ভাবে ওরা দুজন একে অপরের সামনে বারবার পড়ে যাচ্ছে। যাই হোক, পরবর্তী সিনে ওরা সবাই শুটিং এর জন্য একটি ট্রিপে যাচ্ছিল, যেখানে সবাই যার যার সিটে বসে পড়েছিল। আমাদের হিরো হিরোইনের কাছে বসার জন্য যাচ্ছিল, ঠিক তখন একটা মেয়ে ওকে টান দিয়ে ওর পাশে বসিয়ে ফেলে আর ওর সাথে কথা বলতে শুরু করে। যে বিষয়টা আমাদের হিরোইনের কাছে খারাপ লাগে, কারণ ও চাচ্ছিল হিরো ওর পাশে বসবে, আর ও এখানে নিজে নিজে বলতে থাকে, আমার কেন এত খারাপ লাগছে, কেন এত জেলাসি ফিল হচ্ছে, আমি ওকে পছন্দ করতে শুরু করেছি, না এটা কিভাবে পসিবল। দেন এই সব কিছু ভাবতে ভাবতেই হিরোইন সেখানে ঘুমিয়ে পড়ে। গাড়ি থেকে সবাই নেমে পড়ে, শুধুমাত্র আমাদের মুভি ছিল। মুভির ঘুমান্ত অবস্থায় আমাদের হিরো ওর কিছু ফটো তুলে নেয়, যেটা কিনা ও সারাদিন হিরোইনকে দেখায় এবং ভেঙায়।
হিরোইন ওকে ফটোটা ডিলিট করতে বলে, কিন্তু হিরো ফটোটাকে ডিলিট না করে বারবার ওকে দেখাতে থাকে আর ওর সাথে মজা নিতে থাকে। এমনটা যদি আমাদের বাঙালি মেয়েদের সাথে কোনো ছেলে করতো তাহলে হয়তো ছেলের গাল দুটো লাল হয়ে যেত, তাই না? আপনারা মেয়েরা কমেন্ট করে যান যে আপনারা ঘুমাচ্ছেন বাসের মধ্যে, কোনো একটা ছেলে আপনাদের ফটো তুলে নিছে, আপনারা ছেলেটার সাথে কি করতেন? যতই ছেলেটা আপনাদেরকে পছন্দ করুক, আমার তো মনে হয় আপনারা বাজাইতেন। ডোন্ট মাইন্ড। দেন শুটিং শেষে আমাদের হিরো বাস থেকে কিছু কেনাকাটা করার জন্য নামে। ও যখনই কিছু কিনে বাস ধরতে নেয় তখনই বাস ড্রাইভার সেখান থেকে চালিয়ে চলে যাচ্ছিল। ও বাসের পিছনে দৌড়াতে থাকে, কিন্তু কতক্ষণই বা ও দৌড়াবে। ও হাঁপাতে হাঁপাতে পিছনে তাকিয়ে দেখে হিরোইনও ওর পিছনে হাঁপাচ্ছে, মানে ওরা দুজনই বাস মিস করে ফেলেছে। দেন ওরা রাতের বাসে দুজনে আলাদা আলাদা সিটে বসে, কিন্তু আমাদের হিরোর মধ্যে ছিল মেয়ে পটানোর চুলকানি। ও আমাদের হিরোইনের পাশে গিয়ে বসে। তখন হিরোইন বলে, এত সিট থাকতে তুমি আমার পাশেই কেন বসলে? অন্য কোথাও গিয়ে বসো। তখন আমাদের হিরো বলে, আমার খুব ভয় করছে, এজন্যই আমি তোমার পাশে বসেছি। আর আমরা মানুষ, একে অপরের সাহায্য করব, এটাই তো নিয়ম, তাই না? হিরোইন ওর এমন সব কথা শুনে খুব বিরক্ত হয় আর ওকে কিছুই বলতে পারে না। দেন আজ শুটিং এর শেষ দিন। আজকের পর এখানের সবাই যে যার কাজে চলে যাবে। হতেও পারে ওদের আর কখনো দেখা হবে না, এজন্য ডিরেক্টর খুব ইমোশনাল ছিল। অন্যদিকে আমাদেরকে একটি বারের সিন দেখানো হয়, যেখানে হিরোর বন্ধু সিওন কাজ করে। আর এই বারের মালিক হচ্ছে সেই লাইব্রেরি বাড়িওয়ালা, যার কাছ থেকে আমাদের হিরো প্রতিনিয়ত মুভি নিয়ে দেখতো। এনার নাম আমরা কাশেম রেখে দিলাম, কারণ সে তার জব চেঞ্জ করে ফেলেছে, তাই তাকে এখন থেকে আর লাইব্রেরির ম্যানেজার বলে ডাকাটা ঠিক হবে না। এখন থেকে এনাকে আমরা কাশেম কাকা বলে ডাকবো। কাশেম কাকা সিওনকে জিজ্ঞেস করে, আজ তুই এত তাড়াতাড়ি কেন যেতে চাচ্ছিস? তখন সিওন বলে, কারণ আজ আমার ভালোবাসার 7টা বছর হয়ে গেছে, তাই আজকের দিনটা আমি আমার প্রেমিকার সাথে সেলিব্রেশন করব। এ বলে ও কাশেম কাকার কাছ থেকে ছুটি নিয়ে নেয় এবং তাড়াতাড়ি বেরিয়ে পড়ে ওর গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে। অন্যদিকে আমাদের গিয়মকে দেখানো হয়, যে কিনা ওর ডিরেক্টরের সাথেই বসেছিল। ডিরেক্টর কান্না করছিল, নানান ধরনের অঙ্গিভঙ্গি করছিল, যা সবকিছু আমাদের গিয়মের কাছে বিরক্ত লাগে। তাই ও পার্টি থেকে বেরিয়ে আসে এবং বাহিরে এসে আমাদের হিরোইনকে দেখতে পায়। ও হিরোইনকে জিজ্ঞেস করে, এখনো তুমি এখানে? আমি তো ভেবেছিলাম তুমি সবার আগেই চলে গেছো। হিরোইন ওর এতগুলো কথা শোনার পরেও চুপ করে থাকে, কিছুই বলে না। এজন্য গিয়ম বলে, তুমি এমন কেন? তখন হিরোইন বলে, আমি মানুষদের সাথে বেশি চলাফেরা করতে পারি না, সবার সাথে বসতে পারি না, মিশতে পারি না। আমি তোমার মতো না, আমি একটু অন্যরকম। কিন্তু তুমি সবার সাথেই তো মিশতে পারো, বসতে পারো, আড্ডা দিতে পারো, তাহলে এখানে কেন? যাও সবার সাথে গিয়ে আড্ডা দাও। যারা বেশি বেশি মানুষদের সাথে মিশতে জানে তারাই খুব সহজে ছেড়ে চলে যায়। তখন হিরো বলে, আচ্ছা তুমি তো এর আগে কখনো আমার সাথে এভাবে কথা বলনি, কখনো তো আমাকে মন খুলে কিছুই বলনি, কিন্তু আজ এত কথা কেন বললে? তখন হিরোইন বলে, আমি জানি না কেন তোমায় এত কথা বললাম। তখন হিরো বলে, আচ্ছা আমি যদি তোমায় আমার একটা সিক্রেট বলি যেটা কেউই জানে না, তাহলে কি তুমি আমায় ভালোবাসবে? ছেড়ে যাবে না তো কখনো? ওর এমন কথা শুনে হিরোইনের একদম সোজা গিয়ে বুকে লাগে, কারণ সব সময় ও এই কথাটাই সবাইকে বলতে চায়, যাদেরকে ও অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। সাপোজ ওর বাবা। এইখানে হিরো আর কিছু বলার আগেই আমাদের হিরোইন ওকে চুমু করে, খুব মিষ্টি একটা চুম। আহা ওর কাছ থেকে এমন একটা চুমু পেয়ে আমাদের হিরো বলে, তার মানে ফাইনালি তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। এ বলে ও রিপিটে চুমু করে। অন্যদিকে আমরা সিওন এবং ওর গার্লফ্রেন্ড লাইলাকে দেখতে পাই। লাইলা এখানে সিওনের সাথে ব্রেকআপ করে নেয়। সিওন ওকে রিকোয়েস্ট করতে থাকে এমনটা না করার জন্য, অন্তত ওর বন্ধু হয়ে থাকার জন্য। লাইলা যদি ওর কাছ থেকে দূরে চলে যায় তাহলে সিওন থাকতে পারবে না, কিন্তু লাইলা ওর কোনো কথাই শুনে না, ওকে ছেড়ে চলে যায়। আমাদের কিউট রোমান্টিক কাপল এখনো তাদের কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আমাদের হিরোইনের ভয়েস আমাদেরকে বলছিল, রাতের ঘন অন্ধকার যেমন ভোর হলে চলে যায়, ঠিক তেমন ভাবেই গিয়ম কোথাও যেন উধাও হয়ে যায়। না কোনো মেসেজ, না কোনো কল। আমি তো তার ঠিকানাটাও জানি না, সে কোথায় থাকে, কি করে না করে, কিছুই আমি জানি না। না পেরেছি তাকে খুঁজতে, না পেরেছি কাউকে দুঃখটা শেয়ার করতে। কেন যেন ধীরে ধীরে দমটা বন্ধ হয়ে আসছিল। দেন একটা পর্যায়ে আমি ডিসাইড করি আমি ওকে ভুলে যাব এবং নিজের পথে এগিয়ে যাব। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় একটা গাড়ির অ্যাক্সিডেন্ট। খুব বাজেভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাই আমরা। আপনাদের কি মনে হয় আমাদের হিরো কি মারা গেছে? একটা ভালোবাসার গল্প শুরু হতে হতেই কি শেষ হয়ে গেল? না না, এইভাবে তো আর হতে পারে না। হিরোইন ছোটবেলা থেকেই খুব নরম মনের এবং খুব দয়ালু। ও সবাইকে খুব তাড়াতাড়ি আপন ভাবতে শুরু করে, আর এই জিনিসটাই
ওর লাইফের খুব কষ্টজনক হয়ে দাঁড়ায়, কারণ ও যাদেরকে আপন ভাবে তারাই ওকে ছেড়ে চলে যায়। ওর বাসার সামনে একটি ছেলে থাকতো যে কিনা অনেক বেশি অসুস্থ ছিল। সবসময় ওর নাকের মধ্যে একটা স্লাইনের পাইপ লাগানোই থাকতো। এই ছেলেটাকে এলাকার পোলাপানরা অনেক বেশি বিরক্ত করত। এজন্য আমাদের হিরোইন ওকে প্রোটেক্ট করার জন্য ওকে নিজের ছোট ভাই বানিয়ে নেয়, এবং যারা ছেলেটাকে ডিস্টার্ব করতো ও সেই সব ছেলেদেরকে দৌড়ানি দেয়। এখানে আমাদের হিরোইনের সাথে ওর বাবার কিছু মুহূর্ত দেখতে পাই, যেখানে তারা দুজন হাসাহাসি করছিল। এখানে ওর বাবা ওকে বলে, আমি জানি তুমি খুব স্ট্রং, তুমি একা চলতে পারবে, নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু হ্যাঁ, একটা জিনিস সবসময় মনে রাখবে, তোমার নরম মনের কেউ যেন সুযোগ না নিতে পারে। আর হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন আমি এর থেকেও বড় একটা সাইকেল তোমাকে কিনে দিব। লাল রং কেমন হবে? ওর বাবার এমন কথা শুনে ছোট্ট হিরোইন হাসতে থাকে। দেন হিরোইন বড় হয়, ওর বাবা তার বলা কথাটা রাখে, ওকে একটা লাল রঙের টুকটুকে সাইকেল কিনে দেয়। কিন্তু তার কিছুদিন পরেই ওর বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায়। এইখানে হিরোইন আমাদেরকে বলে, আপনাদের কি মনে হয় আমি গিওমের প্রেমে কেন পড়েছিলাম? কারণ গিওম আমাকে বুঝতো ঠিক আমার বাবার মতো। আমার বাবা যেমন আমার মন পড়তে পারতো, গিওমও ঠিক একইভাবে আমার মন পড়তে পারতো। ও আমাকে সবসময় বলতো আমি উপর থেকে শক্ত হলেও আমার ভিতরটা খুব নরম, আমি নাকি ওর থেকেও বেশি মিশুক, নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করি। অন্যদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা তার ভাইয়ের বেডের পাশেই বসে আছে। আসলে সেই দিন অ্যাক্সিডেন্টটা ওর বড় ভাইয়ের হয়েছিল। ওর বড় ভাই সবসময় তার পুরো জীবনটা তার ছোট ভাইয়ের খেয়াল রাখার মধ্যে ব্যস্ত ছিল। তার নিজের কখনো কোনো শখ পূরণ করেনি, তার নিজের জন্য কখনো কিছুই করেনি। আসলে ওদের দুই ভাইয়ের বাবা মা নেই, এজন্যই ওর বড় ভাই তার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসে, আর তার ছোট ভাইকে প্রোটেক্ট করার জন্য তার সর্বোচ্চ করে। যেহেতু এত বেশি তার ছোট ভাইয়ের জন্য করে, তাই অবশ্যই আমাদের গিওমও তার ভাইয়ের জন্য ততটাই দুর্বল, ততটাই ওর ভাইকে ও ভালোবাসে। এজন্য ও সব কিছু ছেড়ে ওর ভাইয়ের কাছেই সারা দিন রাত বসে থাকে। এভাবেই 5টা বছর কেটে যায়। আপনারা ভাবছেন গিওম কেন ওর গার্লফ্রেন্ডের কথা ভাবছে না, কেন ওর গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করছে না? ও করতে চাচ্ছে না এমনটা না, ও অনেকবারই চেষ্টা করেছে, অনেকবারই হিরোইনের সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু ভাগ্য তেমনটা হতে দেয়নি। ও যখনই হিরোইনের সাথে দেখা করতে যেতে চায় তখনই হসপিটাল থেকে কল করে বলে তোমার ভাইয়ের খুব বাজে অবস্থা, ওর ভাইয়ের পাশে কেউই নেই। তখন কি ওর ভাইকে ছেড়ে ওর গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলাটা সাজায়? হ্যাঁ, ও চাইলেই তো একটা কল করে বলতে পারে ওর সিচুয়েশনের বিষয়, ও সেটাও করেছে। কিন্তু এইদিকে হিরোইন রাগ করে ওকে ব্লক করে দিয়েছে, ওকে সেই সুযোগটা দেয়নি বলার মতো। এভাবে ওদের দুজনের মধ্যে বিচ্ছেদ তৈরি হয়। হিরো ব্যস্ত ওর ভাইকে নিয়ে, আর হিরোইন ব্যস্ত ওর কাজ নিয়ে। 5 বছর হয়ে গেছে, এখন আমাদের হিরোইন অনেক বড় একজন ডিরেক্টর হয়ে গেছে। ও নিজের একটি মুভি লঞ্চ করে, সেই মুভিটা সবার কাছেই ভালো লাগে। এজন্য ও একটি ইভেন্ট রাখে সবার কাছ থেকে মুভির বিষয়ে রায় জানার জন্য। ঠিক ওই সময় আমাদের হিরোইনও সেই কনসেপ্টে যায়, এবং এতদিন পর হিরোইনের সামনে দাঁড়িয়ে হিরোইনকে কোয়েশ্চেন করে। সেই কোয়েশ্চেনের জবাব আমাদের হিরোইন দিতে পারছিল না, কারণ ও অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এত বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে সামনে দেখে ইভেন্ট শেষে ও আমাদের হিরোকে দেখতে পায়। ও তার সাথে কথা বলতে চায়, কিন্তু হিরো যখন ওর দিকে তাকায় তখন ও সেখান থেকে হেঁটে চলে আসে। অফিসে এসে ওর কলিগকে বলে এই ছেলের বিষয়ে সবকিছু খোঁজ লাগানোর জন্য, এই ছেলে কোথায় থাকে, কি করে, এভরিথিং। এইদিকে আমাদের হ্যান্ডসাম হিরো ওর ভাইকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। ওর ভাইকে নানান ধরনের থেরাপিতে নিয়ে যাচ্ছিল, ওর ভাইকে কথা বলা শেখাচ্ছিল। এভাবেই নানান জিনিস করে ও ওর ভাইকে খুব জলদি সুস্থ করে তুলে। ডাক্তারও ওর ভাইকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। দেন ওরা দুই ভাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। এতদিনে আমাদের হিরো অনেক টাকা লোন করে ফেলেছে, এমনকি ওদের জমানো সকল টাকা ও খরচ করে ফেলেছে। ওর ভাইয়ের দেখাশোনা করতে গিয়ে ও ঠিকভাবে কাজ করতে পারেনি। এইদিকে বাড়িওয়ালা ওর কাছে আসলে ও বাড়িওয়ালাকে বলে আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, প্রায় অনেক মাসের ভাড়া জমে গেছে, আমি খুব তাড়াতাড়ি সকল টাকা একসাথে পরিশোধ করে দিব। তখন বাড়িওয়ালা বলে তুমি এগুলো কি বলছো, পাগল হয়ে গেছো? তোমরা দুজন কি আমার পর? তুমি এমনটা কি করে ভাবতে পারো? এই বিষয় নিয়ে তুমি একদমই টেনশন করবে না, আর তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। কিয়ম লোকটাকে থ্যাংক ইউ বলে ওর পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। এইদিকে আমাদের ডিরেক্টরের সাথে গিওমের দেখা হয়। তখন ডিরেক্টর দৌড়ে ওর কাছে চলে আসে, ওকে জিজ্ঞেস করে তুই এত বছর কই ছিলি? তোকে আমি কত খুঁজেছি, তোর নাম্বারেও কল করেছিলাম, তোকে পাইনি। এইভাবে কেউ গায়েব হয়ে যায়?
আমরা সবাই তোকে অনেক মিস করেছি। বল তাহলে এখন তুই কি করছিস? তখন আমাদের হিরো হাসি দিয়ে বলে, চলেন অফিসে যাই, সবার সাথে দেখা করি, তারপর না হয় আড্ডা দিব। ডিরেক্টর মং তাড়াতাড়ি করে আমাদের হিরোকে নিয়ে অফিসে চলে আসে। ওকে দেখে সবাই সবার কাজ ফেলে দৌড়ে চলে আসে ওর সাথে কথা বলার জন্য। তখন ডিরেক্টর মং বলে, তোমরা তোমাদের কাজ করো, ও কি চলে যাবে নাকি? ও এখন থেকে আর কোথাও যাচ্ছে না। সবাই এখানে অনেক খুশি ছিল। ডিরেক্টর মং হিরোর সাথে অনেকক্ষণ কথা বলে এবং আমাদের হিরোইনের কথাও বলে যে ও এখন অনেক বড় একজন ডিরেক্টর হয়ে গেছে। কিছুদিন আগে ওর মুভি রিলিজ হয়েছে, সেটা ভালোই চলেছে। তখন হিরো বলে, আমি শুনলাম কিছুদিন আগে নাকি আপনি একটা ফ্লপ মুভি বানিয়েছেন। আপনার মুভি তো দেখা যাচ্ছে দিন দিন ফ্লপ হচ্ছে, কেন এমনটা হচ্ছে? তখন ডিরেক্টর মাং বলে, তার মানে তুই আমার মুভিটা দেখেছিস? আচ্ছা বলতো তোর কাছে কেমন লেগেছে? তখন হিরো বলে, সেটা না হয় আপনি কাল পরশু জানতে পারবেন। তখন সেখানে থাকা অনেকেই বলে, তুই এতদিন পরে এসেছিস, চল আজ রাতে আমরা সবাই একসাথে পার্টি করি, তোর ওয়েলকাম পার্টি। তখন হিরো তাদেরকে না করে বলে, আজকে আমার বাসায় সময় দিতে হবে, আই এম সো সরি, আমি অন্য কোনো দিন আপনাদের সাথে আড্ডা দিব। এই বলে ও সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় আমাদের হিরোইন চেয়ারে বসে বসে ভাবছে, আমি ওকে যতই ভোলানোর চেষ্টা করি, যতই ওর থেকে পালানোর চেষ্টা করছি, কেন যেন ও বারবার আমার পিছু চলে আসে। এতদিন না হয় ঠিক আছে, এখন তো ও সামনে চলে এসেছে। কেন ও গায়েব হয়ে গিয়েছিল? কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিল? আর আমি কেনই বা এইসব কিছু নিয়ে মাথা ঘামাচ্ছি? অন্যদিকে আমাদের হিরোকে দেখতে পাই যে কিনা ওর ভাইয়ের সাথে সুখ দুঃখ নিয়ে কথা বলছিল এবং ওরা একসাথে মুভি দেখছিল। পরের দিন ডিরেক্টর মং আমাদের হিরোকে নিয়ে একটি কনসার্টে চলে আসে। ভাগ্যক্রমে সেই কনসার্টে আমাদের হিরোইন এসেছিল। হিরোইনের নজর আমাদের হিরোর উপর পড়ে আর ও শুধুমাত্র এক দৃষ্টিতে হিরোর দিকেই তাকিয়ে থাকে। হিরোকে দেখে ওর কাছে আসে। হিরো যখনই হিরোইনের সাথে কথা বলবে ঠিক তখন হিরোইনের একজন অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে এবং হিরোইনকে বলে, ম্যাম আপনি যে ছেলেটাকে আমাদেরকে খোঁজার জন্য বলেছিলেন সেই ছেলেটার ব্যাপারে সবকিছু বের করে ফেলেছি। হ্যাঁ, ওই ছেলেটাই যে কিনা আপনাকে সবার সামনে একটা কোয়েশ্চেন করেছিল। এখানে হিরোইন তাড়াতাড়ি করে ওর অ্যাসিস্ট্যান্টকে নেয় এবং সেখান থেকে পালায়। আর হিরো ভাবতে থাকে। এইদিকে হিরোইন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি তোমাকে যা বলেছিলাম সব ভুলে যাও, তুমি এই বিষয়টা ক্লোজ করো আর এই বিষয়ে কোনো কথা বলবে না। দেন কনসার্ট শেষে হিরোইন তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে বাসায় যাওয়ার জন্য, কারণ অনেক রাত হয়ে গেছে, তাই ও লেট করতে চাচ্ছে না। ও গাড়ির কাছে এসে দেখে ও গাড়ির চাবি আনতেই ভুলে গেছে। তখন সেখানে হিরো চলে আসে এবং ওকে বলে, কি চাবি খুঁজছো? তখন হিরোইন ওকে কোয়েশ্চেন করে, তুমি আবার ক্রিটিক্টের কাজ কবে থেকে শুরু করলে? তখন হিরো বলে, যেদিন থেকে টাকা বেশি পাওয়া শুরু করেছি। তখন হিরোইন বলে, টাকার জন্য তুমি ক্রিটিক্টের কাজ করছো? যাক, সবকিছুই আমাদের ভুল ধারণা ছিল। আচ্ছা, তুমি কি অসুস্থ ছিলে? তখন হিরো বলে, না। তাহলে কি কেউ মারা গিয়েছিল? তখন হিরো আবারও বলে, না। তাহলে কি হয়েছিল? তুমি কোনো ক্রাইম করেছো বা জেলে ছিলে? কোথায় ছিলে তুমি? তখন আমাদের হিরো চুপ করে থাকে। তখন হিরোইন বুঝতে পারে আর হিরোকে বলে, ও তার মানে আমি তোমার জন্য টাইম পাস ছিলাম। ওকে, তোমার এই নোংরা চেহারা আর কখনোই আমার সামনে নিয়ে আসবে না, আমি তোমাকে ঘৃণা করি। এ বলে ও গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর হিরো ভোদাইয়ের মতো চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। ভাই আমি বুঝি না, মানে ডিরেক্টর কি চায়? হ্যাঁ, এটা আমি মানি, কিছু কিছু ছেলেরা থাকে যারা কিনা মনের কথা প্রকাশ করতে পারে না বা ভালোবাসা প্রকাশ করতে পারে না, মন খুলে কথা বলতে পারে না, সবকিছু নিজের ভিতরেই রাখে, নিজে একাই সব সহ্য করতে চায়। কিন্তু ভাই তুই যাকে ভালোবাসিস, তুই যাকে ভুলবশত ইগনোর করে ফেলেছিস বা খোঁজ খবর নিতে পারিসনি বা কোনো না কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানলাম, এইখানে তো অন্তত তোর মেয়েটাকে বলা উচিত ছিল যে তোর ভাই অসুস্থ ছিল আর তোর লাইফে তোর ভাইয়ের থেকে উপরে কেউ নেই, তোর ভাই তোর জীবনের সবকিছু। এটা বললে মেয়েটা বুঝতো, অবশ্যই বুঝতো। যাই হোক, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে রে। আজের কথা বাদ, আমরা স্টোরিতে ফোকাস করি। এইদিকে হিরোইন সাইকেল চালিয়ে বাসার সামনে এসে জানতে পারে ওদের সামনের বাড়িটা কেউ কিনে নিয়েছে। তখন ও দেখতে চায় কে ওদের সামনের এই ভাঙাচুরা বাড়িটা কিনেছে। তখন ও গিয়ে দেখতে পায় সেখানে কেউ হয় না, আমাদের হিরো। হিরো ওকে দেখে অবাক হয়, ও হিরোকে দেখে অবাক হয়। হিরোইন ওকে বলে, তুমি পিছু করতে করতে এইখানেও চলে এসেছো? তোমাকে না বলেছিলাম আমাকে আর তোমার চেহারাটা দেখাবে না? তখন হিরো বলে, ও মাই গড, তুমি দেখে একটু বেশি ভাবো, বেশি বুঝো। আমার ভাইয়ের এই বাড়িটা পছন্দ হয়েছিল তাই উনি কিনে নিয়েছে, আর আমি নিজেও জানি না যে তুমি এই বাড়িতে থাকো। এইদিকে হিরোর ভাই এবং হিরোইনের আম্মু ভোদাইয়ের মতো হা করেছিল যে ওরা দুজন একে অপরকে চিনে আবার সহ্যও করতে পারে না। যাই হোক, কিছুক্ষণ আগে গল্পের মায়ের বাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন গল্পটা একটু ব্যালেন্সে আসতেছে, সামনে মজা হবে। আর হ্যাঁ, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন,
প্লিজ লাইক করে দিন। আপনার একটা লাইক আমাকে অনেক অবধি মোটিভেট করে। আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের 2 লক্ষ সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। যেহেতু ভালোবাসার মানুষটা সামনের বাড়িতেই থাকে, তাই একটু একটু চুকাচুকি তো চলেই। হ্যাঁ, সকালবেলা উঠে আমাদের হিরোইন চুকিয়ে দিয়ে দেখে হিরো কি করছে। হিরো বই পড়ছিল আর একটু পর পর ওর বাসার দিকে তাকাচ্ছিল। কিছুক্ষণ পর হিরোইন যখন সাইকেল চালিয়ে বাড়িতে আসছিল, তখন ও দেখতে পায় আমাদের হিরো পুরো মহল্লাতে প্রতি ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিলাচ্ছিল। যেহেতু ও এলাকায় নতুন এসেছে, তাই সবার সাথে আর কি পরিচয় হচ্ছিল। এইদিকে আমাদের হিরোইন বাসায় এসে ওর আম্মুকে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, কেউ কি আমাদের বাসায় মিষ্টি দিয়ে গেছে? তখন ওর আম্মু বলে, না কই, এমন তো কেউ আসেনি। তখন হিরোইন ভাবে হয়তোবা সবাইকে দিয়ে এসে দেন আমাদেরকে দিবে। এই ভেবে ও অপেক্ষা করতে থাকে হিরো কখন ওর বাসায় মিষ্টি নিয়ে আসবে। সকাল থেকে দুপুর থেকে বিকাল হয়ে যায়, এখনো হিরো মিষ্টি নিয়ে আসছে না। ওর অনেক বেশি রাগ হচ্ছিল যে ও পুরো মহল্লায় মিষ্টি দিল, কিন্তু আমার বাসায় দিল না। আমার ইচ্ছে করছে ওর গলাটা চিপে ওকে মেরে ফেলি। পরের দিন হিরোইন যখন বাসে করে ওর কাজে যাচ্ছিল, ঠিক তখন সেই বাসে আমাদের হিরো উঠে পড়ে। কিন্তু হিরোইনকে দেখার পর ও পিছনের দরজা দিয়ে নেমে পড়ে। এই জিনিসটা দেখে হিরোইনের খুব রাগ হয় যে ও প্রথমে তো আমার সামনে আসলো, দেন আমাকে ইগনোর করলো, দেন এই বাস থেকেও নেমে গেল। আমি 100% শিওর ওই সব কিছু আমাকে বিরক্ত করার জন্য করছে। দেন পরের দিন সকালবেলা হিরোইন যখন জগিং করছিল, ঠিক তখন ওর পিছনে হিরো চলে আসে। প্রথমে তো ওর বরাবর কিছুক্ষণ দৌড়ায়, দেন ওকে ওভারটেক করে পুরো মাঠটা ঘুরে আবার ওর কাছে এসে দাঁড়ায়। আবার ওর সাথে কিছুক্ষণ জগিং করে, আবার ঘুরে পুরো মাঠটা ওর কাছে এসে দাঁড়ায়। এইভাবে ও কয়েকবারই করে। দেন ওর এই কাজে হিরোইন খুবই বিরক্ত হচ্ছিল। হিরোইন মনে মনে বলে, ও আমাকে নিচু দেখানোর চেষ্টা করছে, ওর খবর আছে। এই ভেবে ও পিছনে ফিরেই চোরে সরে একটা ধমক দেয়। কিন্তু ঠিক তখন সেখানে আর আমাদের হিরো ছিল না, অন্য একটা ছেলে হিরোর মতো ড্রেস পরে দাঁড়িয়েছিল। হিরোইন তাড়াতাড়ি করে ওর কাছে ক্ষমা চায়। এদিকে হ্যান্ডসাম হিরো বিকালবেলা যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন ও দেখতে পায় পার্কের মধ্যে হিরোইন ছোট ছোট বাচ্চাদের সাথে খেলছে, মজা করছে। দেন কিছুক্ষণ পর ও আরো দেখতে পায় যে হিরোইন মহল্লার বুড়ো লোকদেরকে সাহায্য করছে। ওর কাছে হিরোইনের এইসব ছোট ছোট বিষয়গুলো খুব ভাল লাগে, এজন্যই ও হিরোইনের রাগ ভাঙাতে নানানভাবে চেষ্টা করছে। পরের দিন সকালবেলা হিরোইনের ঘুম ভাঙলে ও সবার আগে গিয়ে জানালা দিয়ে চুকি দেয় যে হিরো কি করছে। এদিকে হিরো জানালায় বারবার তাকাচ্ছিল। ও হিরোইনের দিকে এক নজরে তাকিয়ে থাকে এবং ওর দিকেই আসতে থাকে। হিরোইন অনেকটা ঘাবড়ে যায়, কারণ হিরো আস্তে আস্তে ওর বাড়িতে চলে আসছে। ও অনেকটা ভয় পায়, নিচে চলে যায় এবং ভাবতে থাকে, কি করব, আমি কি দরজা খুলবো, ওর সাথে কি কথা বলবো, কি করা উচিত, না না না, আমার ভয় করছে। এইভাবে ও অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল। ঠিক তখন ওর দরজার কারেন্ট বিল বাজে। ও দরজা খুলে আর বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো? তখন ও দেখতে পায় আসলে সেখানে গিয়ম না, অন্য একটা ছেলে এসেছে। ছেলেটা ওকে দেখেই জড়িয়ে ধরে। আর এই জিনিসটা বাহির থেকে আমাদের হিরো নোটিস করে। ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। ওর ভালোবাসার মানুষটাকে অন্য একটা ছেলে ওর সামনেই জড়িয়ে ধরেছে। বেচারা ডিপ্রেশনে পড়ে যায়। এদিকে আমরা জানতে পারি এই ছেলেটা আর কেউ নয়, হিরোইনের সেই ছোটবেলার দূর সম্পর্কের সেই ছোট ভাই। হ্যাঁ, সেই অসুস্থ থাকা ছেলেটাই এই ছেলেটা। এখন ও ভালোভাবে ট্রিটমেন্ট নিয়েছে এবং সুস্থ হয়ে ফিরেছে। ছেলেটার নাম হচ্ছে হং সিজুন। হিরোইন ওকে বলে, তুই এতদিন কই ছিলি? না কোনো কল করেছিস, না কোনো খোঁজ নিয়েছিস, আমার কাছে তো তোর নাম্বার ছিল না। তখন ছেলেটা বলে, আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, সুস্থ হওয়া মাত্রই আমি তোমার কাছে চলে আসলাম। বাদ দাও সব কিছু, আমি কিছুদিন তোমার বাসায় তোমার সাথেই থাকবো। তখন হিরোইন বলে, কিছুদিন না, তুই চাইলে সারা জীবনই থাকতে পারিস, তুই আমার ছোট্ট ভাই, আর আম্মুও তোকে খুব পছন্দ করে। এখানে ছেলেটা খুশি হয়। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখতে পাই, যে কিনা ভাবছিল হং সিজুন হিরোইনের হয়তো বা বয়ফ্রেন্ড, এরকম কিছু হতে পারে, কারণ প্রায় ও 5 বছর হিরোইনের বিষয়ে কিছুই জানে না। হতে পারে এর মাঝখানে হিরোইন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। এইসব কিছু ভেবে ও প্রায় ডিপ্রেশনে পড়ে যায়। ওর ভাই ওর কাছে আসে, ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, তুই এরকম করে শুয়ে আছিস কেন, আমাকে বল। তখন হিরো বলে, না ভাইয়া, কিছু হয়নি তেমন, এমনিই ভাল লাগছে না। আসলে তো ওর ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে। অন্যদিকে আমরা সিউন এবং লাইলাকে দেখতে পাই। আসলে সিউন এসেছিল থিয়েটারে, আজকে লাইলার একটি মুভি লঞ্চ হয়েছে। ও
ও সেই মুভিটাকে দেখতে এসেছিল, কিন্তু এইখানে সিউনের সাথে ওর দেখা হয়ে যায়। তখন লাইলা সিউনকে একটি টিকিট অফার করে। ওরা দুজন থিয়েটারের ভিতরে চলে আসে এবং একটি টেবিলে বসে কথা বলতে শুরু করে। এখানে সিউন একদম চুপ করেছিল, কিন্তু লাইলা নানান কথা বলে যাচ্ছিল। আমি তো একজন স্ক্রিপ্ট রাইটার হয়ে গিয়েছি, এখন আমি মুভি লিখি, আমি অনেক দূর এগিয়ে এসেছি, কিন্তু তুমি এখনো সেই জায়গায় পড়ে আছো। আমি যতটুকু জানি তুমি মুভি পছন্দ করো না। আমি খুশি হলাম যে তুমি আমার মুভি দেখতে এসেছো। তুমি কি এখনো আমাকে ভালোবাসো, আমার কথা ভাবো? তখন সিউন বলে, এসব কিছু তোমার ভুল ভাবনা। তুমি সেই সময় আমাকে ছেড়ে চলে এসেছিলে, যে সময় আমার পাশে কেউ ছিল না, যে সময় আমার তোমার খুব প্রয়োজন ছিল, কিন্তু এখন এইসবের কোনো দাম নেই। হ্যাঁ, আমি তোমার মুভি দেখতে এসেছি এজন্যই কারণ আমার মনে হচ্ছিল তোমার মুভির মধ্যে তুমি আমাদের লাভ স্টোরি উল্লেখ করেছো। কারণ বেশিরভাগ স্ক্রিপ্ট রাইটাররা নিজেদের স্টোরি স্ক্রিপ্টে লিখে থাকে, তারা নির্লজ্জ এবং টাকার জন্য সবই করতে পারে। আমার মনে হলো তুমিও ঠিক একই কাজ করেছো, তাই আমি দেখতে এসেছি। এখানে ওরা দুজনই একে অপরকে পচায় এবং একে অপরকে ছোট করতে একটু দ্বিধাবোধ মনে করে না, কিন্তু দেখা যায় দুজনই একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু সামনাসামনি একে অপরকে শুধুমাত্র ঘৃণাই প্রকাশ করে। যদিও লাইলা সিউনের সাথে আরো কিছুক্ষণ কথা বলতে চাচ্ছিল, কিন্তু সিউন সেখান থেকে চলে আসে। রাতের বেলা সিউন এবং কাশেম কাকা তার সাথে আমাদের হিরো এবং তার ভাই একসাথে পার্টি করে, যেখানে হিরো পুরো সময় ধরে সিউনকে বক 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 শোনাচ্ছিল। এই 5 বছরে ওর সাথে যা যা ঘটেছে, আবারও হিরোইনের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলেছে। হিরোইন ওকে বলেছে ওর সামনে না যাওয়ার জন্য, ও নাকি এখন ওকে ঘৃণা করে, কিন্তু ভাগ্যক্রমে ওরা দুজন একে অপরের প্রতিবেশী হয়ে দাঁড়িয়েছে। এভাবে নানান কিছু ও বলছিল, যা সবকিছু সিউন চুপচাপ শুনছিল এবং ঠুসে যাচ্ছিল। দেন সব শেষে সিউন আমাদের হিরোকে একটা কথাই বলে, এক হাতে তালি বাজে না, এখানে সব থেকে বেশি ভুল তোরই। তোর প্রয়োজন ওর কাছে গিয়ে মন খুলে সবকিছু বলা, তাহলে হয়তো ও তোকে মাফ করে দিবে। আর এইভাবে নিজের মধ্যে সবকিছু দাবিয়ে রাখলে কখনো মেয়ে জানতেও পারবে না, আর তুই যা চাইছিস তাও কখনো হবে না। সময় থাকতে সবকিছু ঠিক করে নে, না হয় পরে আফসোস করেও কোনো লাভ হবে না। এদিকে আমাদের হিরোইন সারাদিন রাত খালি এখন হিরোকে নিয়ে ভাবে। ও অনলাইনে ঘাটাঘাটি করছিল হিরোইন কি করছে। ও দেখতে পায় হিরো বর্তমানে রিলিজ হওয়া সবগুলো মুভিতেই রিভিউ দিয়েছে, কিন্তু শুধুমাত্র ওর মুভিতেই রিভিউ দেয়নি। ওর এখানে অনেক বেশি রাগ হয়, জেলাসি হয়। পরের দিন সকালবেলা ডিরেক্টর মংকে দেখানো হয়, যে কিনা তার অফিসে বসে কারোর জন্য অপেক্ষা করছিল। অনেকটা ঘাবড়েছিল উনি। ঠিক তখন সেখানে আমাদের হিরো চলে আসে। তখন ডিরেক্টর মং বলে, তোর সাথে আমি পরে কথা বলবো, এখন আমার ইন্টারভিউ আছে, তুই একটু পরে আয়। তখন হিরো ওনার কাছে বসে এবং ল্যাপটপ ওপেন করে, তাকে বলে, আপনার ইন্টারভিউ এখনই শুরু হচ্ছে। তখন ডিরেক্টর মং অনেকটা চমকে যায় আর ওকে বলে, কি তার মানে কি তুই ক্রিটিকের কাজ শুরু করেছিস? তুই জানিস না আমরা ডিরেক্টররা ক্রিটিককে একদমই পছন্দ করি না। আসলে এভরিওয়ান, ক্রিটিকের কাজ হচ্ছে প্রত্যেকটা মুভির মধ্যে খুঁত ধরা, ডিরেক্টরের ভুলগুলো ধরা এবং সেগুলো নিয়ে সবার সামনে আলোচনা করা, আর ডিরেক্টররা এগুলো একদম পছন্দ করে না। এখানে ডিরেক্টর মং হিরোকে তেল মাখতে শুরু করে, তুই আমার ভালো ভাই, তোর আর আমার মধ্যে কত ভালো বন্ডিং, কত ভালো সম্পর্ক, দেখ তুই কিন্তু আমার সম্পর্কে ভালো লিখবি, চল আমরা ইন্টারভিউ শুরু করি। যদিও উনি অনেকক্ষণ তেল মাখেছে, কিন্তু হিরোর উপর এটা কোনো কাজ করে না। হিরো যা সত্যি তাই লিখে। তখন ডিরেক্টর মং বলে, তুই কিন্তু অনেক বেশি স্ট্রিক্ট হচ্ছিস, এমনটা কিন্তু ঠিক না। তখন হিরো বলে, যেটা সত্যি আমি সেটাই লিখেছি, আমি কি কিছু মিথ্যা লিখেছি? আমি কখনোই মিথ্যা লিখতে চাই না। এইদিকে আমাদের হিরো ওর বাগানে বসেছিল এবং বই পড়ছিল। ঠিক তখন ও দেখতে পায় হিরোইন বাসায় চলে এসেছে। ও তাড়াতাড়ি করে মুভির সেট আপ করে নেয়। এদিকে হিরোইন ওর জানালা দিয়ে শব্দ শুনতে পায়। ও উকি মেরে দেখতে পায় হিরো একা বসে বসে মুভি দেখছে। এখানে ওর মনে পড়ে হিরো একবার ওকে বলেছিল, আমি এবং আমার ভাই একে অপরকে সরি বলি একসাথে মুভি দেখে। কখনো যদি আমি তোমার উপর রাগ হই বা তুমি আমার উপর রাগ হও, তুমি আমাকে মুভি দেখার জন্য অফার করতে পারো। এই কথা মনে পড়ার সাথে সাথে হিরোইনও রেডি সেডি হয়ে বারান্দায় বসে পড়ে ওর সাথে মুভি দেখার জন্য। অবশেষে হিরোইন নিজেও এটা বুঝতে পেরেছে, দিন শেষে ও গিয়মকে অনেক ভালোবাসে আর সব সময় ওর কথা ভাবে। পরের দিন বিকালে ও যখন বাচ্চা ছেলেদের সাথে খেলাধুলা করতে যাচ্ছিল, তখন ও গ্রাউন্ডের কাছে গিয়ে দেখতে পায় গিয়ম ওর জায়গায় বাচ্চা ছেলেদের সাথে খেলাধুলা করছে। দেন ও যখন বুড়ো লোকদেরকে সাহায্য করতে চাচ্ছিল, ঠিক তখন ওর আগে গিয়ে গিয়ম তাদেরকে সাহায্য করছিল। এদিকে আবার ও যখন অফিসে যাওয়ার জন্য বাসে উঠে, তখন ও দেখতে পায় এলাকার প্রতিবেশীরা
গিয়মকে অনেক বেশি পছন্দ করে। সবাই ওকে নিজের পাশে বসাতে চাচ্ছিল, ওর সাথে কথা বলতে যাচ্ছিল। এই সব কিছু দেখে ও মনে মনে বলে, আমি বুঝতে পেরেছি, ওই সব কিছু আমাকে ইমপ্রেস করার জন্য করছে। যা যা আমি করেছিলাম তা তাই আমার নকল করছে। দেন রাতের বেলা হিরোইন যখন কাজ থেকে ফিরছিল, তখন ও দেখতে পায় ভাইয়ার ওই হাতের যে কি বলে লাঠিটা, সেটা ড্রেনের মধ্যে ফেসে গিয়েছে। তখন ও ভাইয়ার সাহায্য করে এবং সেই লাঠিটাকে বের করে দেয়। তখন ভাইয়া ওকে ধন্যবাদ বলে দ্বিতীয়বার তার সাহায্য করার জন্য। তখন হিরোইন বলে, দ্বিতীয়বার? তখন ভাইয়া বলে, ওই যে একদিন একটা লোক আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল, তখন আমি পড়ে গিয়েছিলাম। লোকটা আমার উপরে চিৎকার করছিল যে আমি নাকি তার গাড়ির সামনে এসেছি, আমার কাছ থেকে জরিমানা চাইছিল। তখন তুমি সেখানে এসেছো এবং আমার সাহায্য করেছো। যেহেতু লোকটা ফ্রড ছিল, তুমি তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছো। তুমি আমাকে দুইবার সাহায্য করেছো। তখন হিরোইন ওকে বলে, ভাইয়া আপনাকে দেখলে একজন জেন্টলম্যান মনে হয়, আপনি খুব স্ট্রং, আপনার মনটাও খুব ভালো। এমন কথা শুনে জুন হাসি দিয়ে ওঠে আর বলে, আমার ভাইও ঠিক আমার মতোই, কিন্তু ও মনের কথা প্রকাশ করতে পারে না। তখন হিরোইন বলে, হ্যাঁ আমি জানি, ও একটা গাধা। তখন জুন হাসি দিয়া বলে, ও কোনো গাধা না, ও সেই একজন যে কিনা আমার পৃথিবী, আমার সবকিছু। বাবা মা মারা যাওয়ার পর আমি ওর দেখাশোনা করেছি, ওর খেয়াল রেখেছি। ওর কাছে আমি ওর দুনিয়া, আমি ওর সবকিছু। ও আমার জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছে। ও যদি আসলেও গাধা হতো তাহলে আমি খুশি হতাম। এখানে হিরোইন ওর ভাইয়ের কথা তেমন একটা বুঝতে পারে না। এইদিকে রাতের বেলা গিয়ম অনেক পরিমাণ ড্রিঙ্ক করে এবং হিরোইনকে কল করে। ও দেখতে পায় হিরোইন ওর নাম্বার এখনো ব্লক করে রেখেছে। দেন পরের দিন সকালবেলা ওর যখন ঘুম ভাঙে, তখন ও ওর ভাইকে জিজ্ঞেস করে, আমি বাসায় কি করে আসলাম, কি হয়েছিল কাল রাতে, আমার তো কিচ্ছুই মনে নেই। তখন ওর ভাই বলে, তুমি মাতাল অবস্থায় পাশের বাড়িতে চলে গিয়েছিলে। এতটুকু বলার সাথে সাথেই হিরোর মাথায় আকাশ ভেঙে পড়ে। ও বলে, কি, আমি পাশের বাড়িতে চলে গিয়েছিলাম? আমি কি করেছিলাম ভাইয়া, সবকিছু আমাকে বল। তখন ওর ভাই বলে, তুমি সেখানে গিয়ে সেই মেয়েকে নিয়ে অনেক কথা বলেছ, এমনকি সেই বাড়ির দেওয়াল টপকে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেছ। তুমি চিৎকার করে করে বলেছ, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি তোমাকে ছাড়ছি না, আমি তোমার বাড়ির ভিতরে চলে আসব। আমাকে একবার মতো ক্ষমা করে দাও, একবার আমাকে বুকে জড়িয়ে ধরো। এইভাবে তুমি চিৎকার চেঁচামেচি করেছ। তখন গিয়ম বলে, তাহলে তুমি তখন কি করছিলে? তুমি আমাকে থামালে না কেন, কেন ভিতরে নিয়ে আসলে না? তখন ওর ভাই বলে, আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে তুমি এত কাহিনী করে ফেলেছিলে। আর হ্যাঁ, এমনকি তুমি সেই মেয়ের জামাটাও টেনে নিয়ে এসেছো। তখন গিয়ম সেই জামাটা হাতে নিয়ে বলে, ও মাই গড, এটা আমি কি করেছি, এখন আমি ওর সামনে কি করে যাব? ঠিক তখন কয়েন বিল বাজে। গিয়ম বাহিরে যায় এবং আমাদের হিরোইন ওর কাছ থেকে ওর জামাটা চায় আর ওকে ওয়ার্নিং দেয়, নেক্সট টাইম যদি ও এরকম চিৎকার চেঁচামেচি করে তাহলে ও পুলিশের কাছে কমপ্লেন করে দিবে। এমন কথা শুনে গিয়ম ওর ভাইকে বলে, ও নেক্সট টাইম কেন কমপ্লেন করবে, এবার কেন করলো না? তার মানে কেউ আমাকে ভালোবাসে। এইদিকে হিরোইনের আম্মু হিরোইনকে বলছিল, তুই যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে, ঠিক তোর বাবার মতো। তোর বাবাও এমন করে আমাকে অনেক বেশি জ্বালাতন করত। এখানে হিরোইন ওর বাবার কথা শুনে ওর মনে পড়ে, ওর বাবা ওকে একবার বলেছিল তার ইচ্ছা সে তার বানানো মুভিগুলো ফ্রিতে সবাইকে দেখতে সুযোগ করে দিবে। এজন্য আমাদের হিরোইন একটা আয়োজন করে যেখানে সবাই মাটিতে বসে সবার ফ্যামিলিকে নিয়ে বড় একটা স্ক্রিনে মুভি দেখতে পারবে, যেখানে সবাই আসে, আমাদের হিরো আসে, হিরোইনও আসে। হংসি জুন হিরোইনের আম্মুকে নিয়ে গিয়মদের সাথে গিয়ে বসে। তখন হিরোইন না চাইতেও গিয়মদের পাশে এসে বসে। এখানে গিয়ম হিরোইনের নানান ভাবে কেয়ার করছিল, ওর খাবারের সময় পানি এগিয়ে দিচ্ছিল, ওর যেইটা দরকার ওইটা ওর সামনে এনে দিচ্ছিল, এভাবে নানান কিছু। দেন একটা পর্যায়ে হিরোইন ওর বাবার কথা ভাবতে থাকে যে ওর বাবা ওকে কুলে বসিয়ে এইভাবেই মুভি দেখতো, এভাবেই মুভির আয়োজন করত। আবার হিরোইন হিরোর দিকে তাকায়, ওর দিকে তাকিয়ে ওকে নিয়ে ভাবতে থাকে। ওর কাছে একটু আনইজি ফিল হচ্ছিল, এজন্য ও উঠে চলে যেতে নেয়। তখন হিরো ওর হাতটা ধরে বসে। সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে যে মুভির মাঝখানে কেন দাঁড়িয়েছ, এখান থেকে সরো। তখন হিরোইন ওর হাতটা ছেড়ে আবারও সেখান থেকে চলে যেতে নেয়। হিরো ওর পিছু পিছু আসে, ওর হাতটা ধরে ওর কাছে ক্ষমা চায়। ও হিরোইনকে অনেক ভালোবাসে। তখন হিরোইন ওকে কোয়েশ্চেন করে, তখন গায়েব হওয়ার কারণ কি তোমার ভাইয়া ছিল? তুমি আমাকে কেন জানাওনি তোমার ভাইয়া অসুস্থ? তখন হিরো ওর কাছে ক্ষমা চায় আর ওকে বলে, আমার পৃথিবীতে আমার ভাইয়া ছাড়া আর কেউই নেই, এজন্য তখন আমি কি করব আমি বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমি কোনো টাইম পাস করিনি, আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আই লাভ ইউ সো মাচ। তখন হিরোইন আবারও ওকে বকতে নিলে ও হিরোইনকে জড়িয়ে ধরে আর ওকে বলে, গতবার তুমি শুরু করেছিলে,
এবার আমি শুরু করছি, এ বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। এইদিকে সিউন ওর বার বন্ধ করে যখনই চলে যেতে নেয় তখন দেখতে পায় লাইলা সেখানে বসে আছে। লাইলা ওকে বলে, আমি তোমার সাহায্য চাই, আমি চাই তুমি আমার মুভির জন্য একটি গান তৈরি করো। তখন সিউন ওকে বলে, আমি তোমাকে বলেছি না আমার সামনে আসতে না, তারপরেও কেন তুমি আমার পিছু পিছু আসছো? এ বলে ও সেখান থেকে চলে যায়। লাইলা সেখানেই বসে থাকে। কিছুক্ষণ পর সিউন এখানে এসে বলে, অনেক রাত হয়ে গেছে, এখন বাহিরে থাকাটা ঠিক হবে না, আসো তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিই। দেন ওরা দুজন একসাথে হাঁটতে থাকে। একটা পর্যায়ে লাইলা ওকে নানান ধরনের কোয়েশ্চেন করতে থাকে, তাও আবার ইমোশনাল টাইপের কোয়েশ্চেন, যে তুমি কি আমায় ভুলে গেছো, আমার কথা কি তোমার কখনো মনে পড়েনি, লাইক এরকম কিছু। তখন সিউনের রাগ হয় আর ও লাইলাকে চিপার মধ্যে জাতা দিয়ে ধরে এবং ওর সাথে একটু অন্যরকম কিছু করতে চায়। তখন লাইলা কান্না করে দেয় আর ওকে বলে, কি করছো এইসব তুমি, এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এইগুলোর মানে কি? তখন সিউন বলে, তো এছাড়া তুমি আর কি চাইছো, কেন আমার পিছু করছো? আমি তোমাকে বারবার না করছি, তারপরও তুমি আমার পিছু করছো, আমাকে বিরক্ত করছো। তোমার হয়তো কষ্ট না লাগতে পারে বা তুমি ভাবতে পারো 5 বছর কেটে গেছে, আমি সবকিছু ভুলে গেছি বা আমি রিল্যাক্স আছি। এমনটা না, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি, আমার আরো সময়ের প্রয়োজন, দয়া করে আমার কাছ থেকে দূরে থাকো। এইদিকে আমাদের হ্যান্ডসাম হিরো একটি রেস্টুরেন্টে বসে হিরোইনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখন ওর কাছে একজন ওয়েটার আসে আর ওকে বলে, স্যার এভাবে আর কতক্ষণ, আপনি কি কিছু অর্ডার করবেন? তখন হিরো একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ আমি অর্ডার করব, বাট আমি কারোর জন্য অপেক্ষা করছি, সে হয়তো বা আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে পিৎজা একটা পার্সেল করে দিন। ঠিক তখন হিরোইন সেখানে এসে বলে, না আমরা এখানে বসেই খাবো। আসলে আমাদের হিরোইন এই প্রথমবার হিরোর সাথে ডেটে এসেছিল। ওরা দুজন একসাথে খায়, গল্প করে এবং একে অপরের সাথে একটু লজ্জা পেয়ে পেয়ে কথা বলে। দেন পরবর্তী সিনে আবার আমাদের হিরোইন যখন সাইকেল চালিয়ে চলে যাচ্ছিল তখন হিরো ওকে ডাক দেয়, সোনা পাখি এইখানে আসো, আমি দেখো তোমার জন্য রান্না করছি, আরে আসো আসো। এ বলে ওর হাত ধরে ওকে ভিতরে নিয়ে আসে। তখন ভাইয়ার সাথে দেখা হয়ে যায়। দেন এখানে ভাইয়া, হিরো এবং হিরোইন সবাই একসাথে বসে খাওয়া শুরু করে। ওরা দুজন একে অপরের সাথে দুষ্টু মিষ্টি কথা বলছিল, যে সবকিছু আমাদের ভাইয়া মিটি মিটি হাসির সাথে শুনছিল। ওদের দুজনকে একসাথে খুশি দেখে ভাইয়ার কাছেও না অনেক ভালো লাগছিল। দেন আমাদের হিরোইন যখন তাড়াহুড়া করে ঘর থেকে বের হচ্ছিল কাজে যাওয়ার জন্য, তখন হিরো ওর কাছে আসে এবং ওকে ছাতি ধরিয়ে দেয় আর ওকে বলে, ঠিক বিকেল 5টা বাজে বৃষ্টি হবে, খবরে দেখিয়েছে, এটা তুমি তোমার সাথে রাখবে। তখন হিরোইন তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে পড়ে। হিরোইন যখন কাজ শেষ করে বিকেলবেলা বেরোতে নেয় তখন ওর মনে পড়ে হিরোকে ছাতা দিয়েছিল এবং বলেছিল আজকে বৃষ্টি হবে। ওইখানে একটা মুচকি হাসি দেয়। দেন রাতের বেলা ভাইয়া, হিরো এবং হিরোইন একসাথে বসে বসে মুভি দেখছিল। প্রতিবারের মতো ভাইয়া আগে আগেই ঘুমিয়ে পড়ে আর হিরো হিরোইন একসাথে মুভি এনজয় করে। এইদিকে আমরা সিউন এবং লাইলাকে দেখতে পাই। সিউন লাইলাকে নিয়ে ওর স্টুডিওতে এসেছিল কারণ ও লাইলার জন্য একটি মিউজিক তৈরি করেছে, যেটা কিনা লাইলা ওর মুভিতে ব্যবহার করতে পারবে। লাইলা সম্পূর্ণ মিউজিক শুনে ওর কাছে খুব ভালো লাগে, আমিও শুনেছি, আমার কাছেও অনেক ভালো লেগেছে। এইখানে সিউন অতীতের কথা ভাবে, যে আগে যখন সিউন কোনো একটা মিউজিক তৈরি করে লাইলাকে শোনাতো তখন লাইলা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরতো আর ওকে বলতো, হানি তোমার মিউজিক আমার কাছে অনেক ভালো লেগেছে, তুমি অসাম। বর্তমানে সিউন এইসব কিছু ভাবছিল, এদিকে লাইলা চুপ করে বসেছিল। সিউন মনে করে লাইলার কাছে হয়তো মিউজিক ভালো লাগে নাই। তখন লাইলা ওকে বলে, এই মিউজিকটা তুমি অন্য কাউকে দিয়ে কেন গাইয়েছো? আমার কাছে তোমার ভয়েস ভালো লাগে, এজন্য আমি তোমার কাছে এসেছি, তোমাকে গাইতে হবে। দেন সিউনকে গাইতে বসিয়ে দেয়। এইদিকে সিউন প্রথমে তো একটু লজ্জা পাচ্ছিল, বাট একটু পরে ও মন খুলে গাইতে শুরু করে। এখানে লাইলা খেয়াল করে যে সিউন উইদাউট মিউজিক সিঙ্গিং করছে, এজন্য ও ওকে আয়নার এই পাশ থেকে বলতে চেষ্টা করে, কিন্তু সিউন শুনতে পাচ্ছিল না। এজন্য ও দরজা খুলে সিউনের কাছে যায় এবং ওকে বলে, তুমি তো উইদাউট মিউজিক সিঙ্গিং করছো। এই বলে ও যখনই বাইরে যেতে নেয় ও দেখতে পায় স্টুডিওর দরজা লক হয়ে গেছে। তখন সিউন খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারছিল না। লাইলা ওর উপর চিৎকার করে যে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এই দরজাটা ঠিক করাওনি এখনো, সেই 5 বছর ধরে দরজাটা নষ্ট। এইদিকে সিউন দরজাটা খুলতে গিয়ে ওর তো পিছন থেকে ধোঁয়া বের হচ্ছিল। অনেকবারই চেষ্টা করে দরজাটা খোলার, কিন্তু খুলতে পারে না। অবশেষে হার মেনে ওরা দুজন সেখানে বসে থাকে। ওদের দুজনের ফোনও ছিল না সাথে, কি করবে, একে অপরের সাথে গল্প করতে থাকে এবং কারো আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে গিয়ম চলে আসে। গিয়ম ওদের দুজনকে সেখান থেকে বের করে এবং দরজা ঠিক করার জন্য একজনকে ডেকে দেয়। তার সাথে সাথে ওদেরকে খোঁচা মেরে বলে, তোমরা দুইজন ওই চিপার মধ্যে কি করছিলে? এইদিকে হিরো যখন রাত্রেবেলা ফুল নিয়ে হিরোইনের সাথে দেখা করতে যাচ্ছিল
ঠিক তখন ও রাস্তার মাঝখানে তাকায়, যেখানে ওর ভাই ফুললি সেন্সলেস হয়ে রাস্তার মাঝখানে চলে যাচ্ছিল। একটা গাড়ি ওর ভাইকে ধাক্কা দিবে, ও দৌড়ে গিয়ে ওর ভাইকে ধরে। ও অনেক বেশি ভয় পেয়ে যায়, ওর ভাইকে ডাক দেয়, কিন্তু তখনও ওর ভাইয়ের কোনো সেন্স আসে না। ও বুঝতে পারে ওর ভাই ওর কাছ থেকে তার রোগটাকে লুকাচ্ছে। বাসায় এসে ওর ভাই এমন অ্যাক্টিং করে যে সে ঠিক আছে, তার কিছুই হয়নি, সে একটু অমনোযোগী হয়ে পড়েছিল। কিন্তু গিয়ম বুঝে যায় ওর ভাই একদমই ঠিক নেই। ওর ভাই ঠিক মতো চিকিৎসা করছে না নিজের, না ঠিক মতো ওষুধ খাচ্ছে। এখানে ওর ভাই ওকে বলে, এমনিতেই আমার জন্য অনেক টাকা শেষ হয়ে গেছে, অনেক অনেক খরচ হচ্ছে, আমি একদম সুস্থ আছি, তুমি বোঝার চেষ্টা করো। তখন গিয়ম ওর ভাইকে বলে, আমি সবকিছু জানি ভাইয়া। এই বলে ও সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ওর ভাই একটু মন খারাপ করে। অন্যদিকে আমরা হিরোইনকে দেখতে পাই, যে কিনা অনেক সময় ধরে হিরোর অপেক্ষা করছে, অনেক সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। দেন একটা সময় রাস্তার সবাই সেখান থেকে চলে যায়, আর হিরোইনও মন খারাপ করে বাসায় চলে আসে। খাটে শুয়ে শুয়ে ভাবতে থাকে ও কেন এমনটা করলো। ঠিক আজ আমার সেই দিনের মতো ফিল হয়েছে যেদিন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। ও কি একবারও আমার কথা ভাবলো না? কেন ও আসলো না? কেন আমার সাথে এমনটা করলো? এই বলে ও নানান কিছু ভাবতে থাকে, পাগলের মতো হয়ে যায়। ও ভাবতে থাকে ওকে কি আমার অ্যাকসেপ্ট করাটা ভুল হয়েছে। কিন্তু পরের দিন সকালবেলা আমাদের হিরো হিরোইনকে নিয়ে একটি লং ট্রিপে বের হয়, যেখানে হিরোইন একটু রাগ করেছিল, ওর সাথে রাগ দেখিয়ে দেখে কথা বলছিল। এইখানে হিরো নানান ইটিস পিটিস 420 কথা বলে হিরোইনকে খুশি করে ফেলে। তেন একটা পর্যায়ে হিরোইন অন্যদিকে ফিরে মিটি হাসছিল। যাই হোক, ওদের এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর পটাশ করে হিরোর গাড়িটা নষ্ট হয়ে যায়। এমন একটা বাগান, চারপাশে ফুল আর ফুল, লম্বা একটা রাস্তা, নেটওয়ার্কও ভালো মতো পাওয়া যাচ্ছে না। এইখানে ওরা দুজন শুধুমাত্র। হ্যাঁ, এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? এখানে ওরা দুজন একে অপরের সাথে কথা বলে। হিরোইন ওকে জিজ্ঞেস করে, কেন আসলে না তুমি কালকে? আমি জানো কত অপেক্ষা করেছি তোমার জন্য, আমার কাছে খুব খারাপ লেগেছে, আমি ভেবেছিলাম তুমি আমাকে আবারও ছেড়ে চলে গিয়েছো। তখন হিরো বলে, আই এম সরি, আসলে ভাইয়ার শরীরটা কালকে অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি আসতে পারিনি। বাট এটা কি করে তুমি ভাবলে আমি তোমাকে আবারও ছেড়ে চলে যাব? আমি কথা দিচ্ছি এইবার আর কখনো আমি তোমাকে ছেড়ে চলে যাব না। এই বলে ওকে চুমু করে। ছি, আমরা সিঙ্গেলরা এইসব দেখলে আমাদের খুব খারাপ লাগে। সিঙ্গেলরা সবাই কমেন্ট করো, তোমাদের খারাপ লাগতেছে না শীতের মধ্যে এইসব দেখতে? যাই হোক, এখানে ওদের কামড়াকামড়ি চলতে থাকে। দেন পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ভাইয়া মন খারাপ করে একটা চেয়ারে বসে আছে, ঠিক সেন্সলেস অবস্থায়। দেন পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ভাইয়া একটা শপে কাজ করছিল, কিন্তু ওর মালিক ওকে সেখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কারণ ও হঠাৎ কেন যেন চুপ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, কথাবার্তা কিছুই বলে না, মানে একদম সেন্সলেস হয়ে যায়। ভাইয়া নিজেও জানে না কেন মালিক ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, এমনকি টাকাটাও ওর মুখে ছুঁড়ে মারলো। ও টাকাটা নিয়ে রাতের বেলা বাসায় ফিরে। ঠিক তখন ছোট্ট গিয়ম ছোট একটা কেকের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাছে এসে বলে, ভাইয়া হ্যাপি বার্থডে, তুমি হয়তো ভুলে গেছো আজ তোমার বার্থডে, বাট আমি ভুলিনি, আই লাভ ইউ ভাইয়া। এইভাবে ওর ভাইকে উইশ করে। যাই হোক, তারপরে ওরা দুজন একসাথে বসে মুভি দেখে, কথা বলে। এভাবেই ওরা দুই ভাই দিনের পর দিন একসাথে কাটায়। এদিকে ভাইয়া যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং হসপিটালে অ্যাডমিট হয়, তখন গিয়ম ভাইয়ার ফোন চেক করে এবং কল লিস্টে সবার নাম্বার চেক করে, কিন্তু সেখানেও কিছুই পায় না। একটা পর্যায়ে ও ভাইয়ার সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই রাস্তায়, ভালোভাবে দেখার জন্য যে সেই রাস্তায় কি আসলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্ট হলেও কিসের জন্য হয়েছিল। দেন একটা পর্যায়ে ও বুঝতে পারে আসলে ওর ভাই সুইসাইড করতে চেয়েছিল। ও গাড়ি থেকে নামে এবং বৃষ্টির মধ্যে কান্না করতে শুরু করে যে ওর ভাই ওর কথা একবারও ভাবেনি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে চেয়েছে। দেন ভাইয়া সুস্থ হলে ও ভাইয়াকে জিজ্ঞেস করে, ভাইয়া সেই দিন রাতে কি হয়েছিল? তখন ওর ভাই ওকে সেটা একটা অ্যাক্সিডেন্টের কথা বলে। তখনও গিয়ম মনে মনে ভাবে, ভাইয়া কেন আমার কাছে মিথ্যা বলছে, সে তো কখনো আমার কাছে মিথ্যা বলে না। এইদিকে ভাইয়ার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে তার ভাইকে মিথ্যা কথা বলতে চাচ্ছে না, কিন্তু তাকে বলতে হচ্ছে। দেন পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের হিরোইন রেডি সেডি হয়ে সে যে গুজে ঘর থেকে বের হচ্ছিল। তখন ওর মা ওকে জিজ্ঞেস করে, এত সাজুগুজু কিসের জন্য ম্যাম? আপনার মতলব তো ভালো দেখাচ্ছে না। তখন হিরোইন বলে, কি হয়েছে আম্মু, তুমি এইভাবে কেন বলছো? আমি এখন বড় হয়েছি, আমাকে একটু সেজেগুজে বের হতে হবে না? তুমি কি চাও তোমার মেয়ে কি সারাদিন বাসায় থাকুক, বিয়ে টিয়ে না করুক? তখন ওর আম্মু বুঝতে পারে তার মেয়ে চক্কর চালাচ্ছে। এদিকে হিরো খুব মন খারাপ করেছিল ওর ভাইয়ের কথা নিয়ে, কিন্তু ঠিক তখন হিরোইনের সিগন্যাল মারে, ও শোনা ওইখানে বসে আছো কেন, চলো একটু জড়িয়ে ধরো আমায়। হিরো দৌড়ে আসে এবং ওকে জড়িয়ে ধরে,
কি হয়েছে তোমার? আজকে দেখা যায় অনেক সেজেগুজে বের হয়েছো। তখন হিরোইন বলে, কেন আমাকে ভাল লাগছে না? হিরো বলে, কি বলো তুমি, তোমাকে তো মাশাআল্লাহ পুরি লাগে। যাই হোক, এখানে ওরা মজা ঠাট্টা অনেক কিছুই করে। দেন পরবর্তী সিনে আমরা ভাইয়াকে দেখতে পাই যে কিনা হিরোর সাথে বাহিরে ঘুরতে বের হয়। হিরো খুবই অবাক ছিল যে আজ ভাইয়া ওর সাথে ঘুরতে যাচ্ছে, এমনকি ওর সাথে খেলাধুলাও করে, ওর সাথে সারাটা দিন কাটায়, সবার সাথে আড্ডা দেয়, গল্প করে, সবাইকে নিয়ে আনন্দ করে। গিওমের কাছে এই সব কিছু একটু সন্দেহজনক মনে হচ্ছিল। রাতের বেলা ওর ভাইয়ের পা টিপে দিচ্ছিল এবং তাকে বলছিল, ভাইয়া তুমি হঠাৎ এত কিছু কেন করতে চাচ্ছ বলো, কিছু কি হয়েছে, তুমি আমাকে বলো। তখন ওর ভাই বলে, কই কি হয়েছে, আমি ঠিক আছি। তখন গিওম ওর ভাইকে বলে, আবারও মিথ্যে কথা, এই বলে ও সেখান থেকে উঠে চায়ের কেতলি নিতে চলে যায়। কিন্তু এইদিকে ওর ভাইয়ের চেহারা দেখে বোঝা যায় ওর ভাই নিজের ভাইকে মিথ্যা কথা বলে নিজেও কষ্টে আছে। কিন্তু ও ডিসাইড করে ও আর ওর ভাইকে মিথ্যা কথা বলবে না। ও এখানে কান্না করতে করতে বলে, কেন তুমি আমার উপর সন্দেহ করছো, কেন আমার কি কোনো অধিকার নেই? আমি কি চাইতে পারি না খুশি থাকতে? আমি কি চাইতে পারি না তোমার সাথে ভালো সময় কাটাতে? তখন গিওম বলে ওঠে, তোমার অধিকার রয়েছে, তুমি চাইতে পারো, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আজ পর্যন্ত তুমি কখনো নিজের খুশির জন্য কিছুই করনি। কিন্তু এখন কেন, কেন তুমি এখন তোমার সব ইচ্ছে পূরণ করতে চাচ্ছ? কেন তুমি এখন সবার সাথে সময় কাটাতে যাচ্ছ? এই বলতে বলতে ওর হাতে গরম পানি পড়ে যায়। তখন ভাইয়া দৌড়ে চলে আসে। তখন ওর হাত ঠান্ডা পানি দিয়ে ধোয়ার চেষ্টা করে, ওর হাত তয়লা দিয়ে মোছার চেষ্টা করে। গিয়ম কান্না করতে করতে বলে, এখনো এখনো তুমি আমার কথাই ভাবছো, আর সারাটা জীবন তুমি আমার কথাই ভেবেছো, কখনো তুমি নিজের কথা ভাবোনি না, কখনো নিজের জন্য একটা টি শার্ট কিনেছো। সবসময় আমি তোমাকে জামা কাপড় কিনে দিলে তারপর তুমি সেগুলো পরেছো, কেন, এগুলো কেন? তখন ওর ভাই কান্না করতে শুরু করে। কান্না করতে করতে বলে, আমি বাঁচতে চাই, আমি তোর সাথে আরো কিছু সময় কাটাতে চাই, আমি চাই তুই খুশি থাক, আমি মরতে চাই না, আমি তোর সাথে বাঁচতে চাই। এমন কথা শুনে হিরো সেখান থেকে বেরিয়ে পড়ে এবং ভিজতে ভিজতে রাস্তায় হাঁটতে থাকে পাগলের মতো। ঠিক তখন হিরোইন ওর গাড়ি নিয়ে সেখানে চলে আসে। হিরোকে দেখে তাড়াতাড়ি করে বের হয়, ওকে জিজ্ঞেস করে কি হয়েছে। এদিকে একটা সিন দেখানো হয় যেখানে গিয়ম মাটিতে বসে কান্না করছিল এবং কান্না করে ওর ভাইকে ডাকছিল। ঠিক তখন সেখানে জুন দৌড়ে চলে আসে এবং ওর ভাইকে এইভাবে কান্না করতে দেখে ও কেমন যেন হয়ে যায়। ওর ভাইয়ের কাছে বসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন গিয়ম ওকে জড়িয়ে ধরে, বুকে নিয়ে কান্না করতে থাকে। রাতের বেলা জুন যখন কাজ শেষ করে বাড়ি ফিরে তখন গিয়মকে দেখতে পায়। এখানে জুন নিজে নিজে বলছিল, আমি অন্য আরো 5 জনের মতো চলতে পারতাম না, আমি সাধারণ মানুষের মতো থাকতে পারতাম না, কারণ আমার একটা রোগ রয়েছে যেখানে আমি হঠাৎ সেন্সলেস হয়ে যাই, আমার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। ঠিক ওই পর্যায়ে নানান দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথবা কাজের মধ্যে আমি কোনো ভুল করে ফেলতে পারি। এজন্যই আমি কোথাও কাজ নিলে সেখানে বেশি দিন আমি কাজ করতে পারতাম না, কারণ হঠাৎ আমি আমার সেন্স হারিয়ে ফেলতাম এবং আমি কাজে নানান ভুল করে বসতাম। তখন মালিক আমার উপর রাগ হয়ে আমাকে কাজ থেকে বের করে দিত। এজন্য আমি অনেকবারই সুইসাইড করতে চেয়েছিলাম। কিন্তু যখন গিয়মকে আমার জন্য কান্না করতে দেখি, বা গিয়মকে আমার জন্য অপেক্ষা করতে দেখি, বা গিয়মের আমি ছাড়া আর কেউই নেই এই কথাটা ভাবি, তখন আর আমার মরতে ইচ্ছে করে না, আমার ওর সাথে বাঁচতে ইচ্ছে করে। আমার পৃথিবীতে আমার গিয়ম ছাড়া আমার কিছুই নেই, ওর জন্যই আমি বেঁচে আছি, ওর জন্যই আমি সুন্দর একটা জীবন পেয়েছি। আমি এত বেশি ইমোশনাল ছিলাম যে আমার ভাই আমাকে যেই মুভি দেখাতো সেই মুভির মধ্যে ছোটখাটো ইমোশনাল সিন আসলো আমি সেগুলো দেখে কান্না করে দিতাম। আমার ভাইয়ের এই বাড়িটা পছন্দ ছিল, এজন্যই আমি ওকে এই বাড়িটা নিয়ে দিয়েছি। এখন আমি শান্তিতে মরতে পারবো, কারণ আমার ভাইয়ের পাশে আমার মতোই একজন আছে যে কিনা ওকে ভালোবাসবে, ওর খেয়াল রাখবে। আসলে মূলত ভাইয়া হিরোইনের কথা বলছিল। দেন পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় ভাইয়া মারা গেছেন, যার কারণে গিয়ম এখন ঠিক মতো বাড়িও যায় না। বাড়ির পাশে গাড়িটা পার্ক করে সেই গাড়ির মধ্যেই রাত কাটায়। একদিন তো হিরোইনের হাতে ধরা খেয়ে যায়। তখন হিরোইন ওকে বলে, কি হয়েছে, তুমি বাড়িতে যাওনি, তুমি সারা রাত গাড়িতে ঘুমিয়েছ? তখন গিয়ম মিথ্যা কথা বলার চেষ্টা করে, কিন্তু গিয়ম কোনো রকম কথাটাকে কাটিয়ে ফেল। তখন গিয়ম মিথ্যা কথা বলার চেষ্টা করে, কিন্তু হিরোইন বিষয়টা বুঝে যায়। দেন পরের দিন রাতেও সেম কাহিনী হয়। হিরো গাড়িতে বসে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু হিরোইন ওর পাশে এসে বসে আর ওকে বলে, আজকেও একা ঘুমাবে, চলো আজকে আমরা দুজনেই গাড়িতে ঘুমাই। ওরা দুজন একে অপরের হাত ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে গিয়ম বলতে থাকে,
আমার একা ভয় করে। ভাইয়া তুমি আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে খুব মিস করছি। পরের দিন সকালবেলা হিরোইন ওর গাড়টি বস্তা গোল করে হিরোর বাসায় চলে আসে আর ওকে বলে তুমি তো রাতে ভয় পাও, এজন্যই আমি আজ থেকে তোমার সাথেই থাকবো। গিয়ম তো পুরোপুরি ভোদাই হয়ে যায় যে মেয়েটা কি বলছে, এখন ওকে আমি বিয়ে করলাম না কিছু না, ওনাকে আমার বাসায় থাকবে। এদিকে হিরোইন যাওয়ার সময় ওকে বলে যায় খাবার দাবার রেডি করে রেখো, আমি কাজ শেষ করে এসে একসাথে বসে খাবো। দেন হিরোইন চলে গেলে গিয়ম বলতে থাকে আমি তো রান্না করতে পারি না, আমি কি করে রান্না করব। এইদিকে রাতের বেলা হিরোইন যখন কাজ শেষ করে বাড়ির কাছে আসে তখন ও বাড়ির প্রত্যেকটা লাইট অফ দেখতে পায়, এমনকি ও গাড়ির মধ্যে চেক করলেও হিরোকে দেখতে পায় না। ও অনেকটা ঘাবড়ে যায়, ও তাড়াতাড়ি করে দরজায় গিয়ে লক করে, কিন্তু কেউ দরজা খুলে না। ও দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় চারপাশে অন্ধকার, কেউ নেই। তখন গিয়ম একটা মোমবাতি নিয়ে ওর কাছে আসে আর ওকে বলে ভয় পেয়েছো? আসলে বাড়ির কারেন্ট চলে গিয়েছে, আমার কাছে টাকাও ছিল না কারেন্ট ভরার জন্য, এজন্য আমি মোমবাতি জ্বালিয়ে বসে আছি। তখন হিরোইন কান্না করতে শুরু করে আর মনে মনে ভাবতে থাকে ওর ভাইয়া মারা যাওয়ার পর ও খুব একা হয়ে গেছে, ওর পৃথিবীতে এখন আমি ছাড়া আর কেউই নেই। ওর এত বাজে অবস্থা চলছে যে ও বাড়িতে ঠিক মতো কারেন্টও ভরতে পারছে না। ওইখানে কান্না করতে করতে বলে তুমি নিজেকে একা কেন ভাবো, তুমি একা নয়, আমিও তোমার সাথে আছি। তোমার দুঃখ কষ্ট তোমার সবকিছু তুমি আমাকে শেয়ার করবে, আমি তোমার পাশে দাঁড়াবো, তুমি আমার পাশে দাঁড়াবে। এখন আমরা দুজন আলাদা না। এইখানে হিরো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কান্না করতে থাকে, হিরোইনও কান্না করতে থাকে এবং এই কান্না অশ্রু চোখে ওরা দুজন একে অপরের হাত ধরে। এখানে আমরা ছোট্ট গিয়ম এবং ছোট্ট হিরোইনকে দেখতে পাই, ওরা দুজন একে অপরকে চুমো করে এবং একে অপরকে জড়িয়ে ধরে সারা জীবন একসাথে থাকবে বলে প্রমিস করে। এদিকে লাইলা বলছিল আমি কেন সিউনের প্রেমে পড়েছিলাম, কারণ কলেজের মধ্যে সব থেকে ইউনিক এবং অ্যাট্রাকটিভ যদি কোনো পোলা থেকে থাকে তাহলে ছিল সিউন। সিউনের সাথে প্রথমবার আমার দেখা হয় কলেজে, যেখানে ও বৃষ্টিতে ভিজছিল। আমি ওকে সবসময় নোটিস করতাম, ওর পছন্দই আমার পছন্দ ছিল, ও যেটাই করতো আমার খুব ভাল লাগতো। ও মারামারি করতো, গান গাইতো আর এমনকি বাচ্চাদের মতো করে আমাকে জড়িয়ে ধরতো। আমরা দুজন একসাথে অনেক সময় কাটিয়েছি। ও ছিল একটা বাচ্চার মতো, যার কাছ থেকে চাওয়া পাওয়া আমার কোনো কিছুই অপূর্ণতা ছিল না। তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাকে আনন্দ ফিল করাতো, এক্সাইটমেন্টে রাখতো। আমি চাচ্ছিলাম ও নিজের জন্য কিছু করুক, ও লাইফে অনেক দূর অব্দি এগিয়ে যাক। দেন আমি ডিসাইড করি আমি ওকে ছেড়ে দিব। যখন আমি ওকে ছেড়ে দিয়েছিলাম ও পাগলের মতো কান্না করেছিল, বাচ্চাদের মতো। হ্যাঁ, আমি যেটা চেয়েছিলাম সেটা তো হয়েছে, ও ধীরে ধীরে নিজেকে সফলতার দিকে নিয়ে যাচ্ছিল। ওর মধ্যে এক কঠোর পরিশ্রমিক হওয়ার উদ্দেশ্য জেগে উঠেছিল, কিন্তু আমি ভাবিনি এই কাজে আমি ওর কাছ থেকে এত দূরে চলে যাব। বর্তমানে আমি অনেক চেষ্টা করছি ওর কাছে যাওয়ার, কিন্তু কোনোভাবেই পারছি না। হ্যাঁ, আমি সিওনকে এখনো ভালোবাসি, বাট এখানে আমার নিজেরও স্বার্থ রয়েছে। আমি ওকে এই জন্যই ছেড়েছিলাম যেন আমি নিজের জন্য কিছু করতে পারি। আমি একজন স্ক্রিপ্ট রাইটার হতে চেয়েছিলাম, যেটা হওয়ার জন্য আমাকে ওকে ছাড়াটা দরকার ছিল। আমি ওর সাথে থাকলে কোনো কিছুতেই মনোযোগ দিতে পারতাম না, এজন্যই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন কেন যেন ওকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। তাই আমি চাচ্ছি ওর সাথে সবকিছু ঠিক করে নিতে। আমি আশা করি ও খুব শীঘ্রই বুঝতে পারবে এবং আমাকে আবারও আপন করে নেবে। বর্তমানে সকালবেলা হিরোইন ঘুম থেকে উঠে চুপচাপ শুয়েছিল, যেটা আমাদের হিরো বুঝতে পারে আর ওকে বলে হয়েছে ঢঙ্গি, আবার ঢং বন্ধ করো, না হলে কিন্তু আমি তোমাকে। ঠিক তখনই হিরোইন উঠে দাঁড়ায়, কিন্তু হিরোইন চলে যাওয়ার আগে হিরো দৌড়ে এসে ওকে ধরে বসে আর ওকে বলে আমার সাথে থাকলে আমাকে সকাল সকাল মর্নিং কিস দিতে হবে। এ বলে ওকে চুমাতে শুরু করে। তখন হিরোইন বলে তুমি এটা কি করলে, আজকে সারাদিন এখন আমার খালি তোমার কথা মনে পড়বে। তখন হিরো ওর সাথে সাথে বলে তার মানে এর আগে যতবারই কিস আমরা করেছি তুমি সারাদিন আমার কথাই ভেবেছ? হিরোইন বাড়ি থেকে বের হচ্ছিল আর বলছিল হ্যাঁ হ্যাঁ আমি তোমার কথা ভেবেছি। ওরা দুজন যখনই একসাথে ঘর থেকে বের হয় তখন হিরোইনের আম্মু ওদের দুজনকে একসাথে দেখে নেয়। হিরোইনও খুব লজ্জা পেয়ে যায়। এদিকে হিরো এখন যেহেতু কোনো কাজ কামি করে না, টাকা পয়সা ইনকাম করে না, এজন্য ও ঘরের কাজ করে, ঘর গোছায়, ঘর পরিষ্কার করে। এখানে ও বারান্দায় খেয়াল করে যে ওর ভাইয়া বসে বসে চা খাচ্ছে। ও ভালো করে তাকিয়ে বুঝতে পারে যে সেখানে কেউই নেই। এদিকে আমরা হিরোইনকে দেখতে পাই যে কিনা হিরোর কথা ভাবছিল। ঠিক তখন ওর কাছে এসে বলে আমি তোমারই অপেক্ষা করছিলাম, আসো একটু জড়িয়ে ধরো, একটু ভালোবাসা দাও। ব্যাস, হিরোইন ওকে জড়িয়ে ধরে। এইদিকে আমরা সিউনকে দেখতে পাই, যার কাছে লাইলার কল আসে। ও দৌড়ে লাইলার কাছে যায়
এবং ওকে বলে কি হয়েছে তোমার, তুমি কান্না করে আমাকে কেন কল করেছো? তখন লাইলা ওকে বলে এমনিতেই। তখন সিওন অনেকটা রেগে বলে পাগল হয়ে গেছো তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছি তোমার কি না কি হয়ে গেছে, এভাবে কেউ কল করে? এ বলে ও কান্না করতে থাকে। তখন লাইলা ওর কাছে আসে এবং কান্না করা অবস্থায় ওকে জড়িয়ে ধরে, ওর চোখের পানিগুলো মুছে দেয়। এইদিকে আমাদের হিরো এবং হিরোইন রাতের বেলা ড্রাইভে বেরিয়েছিল। ও হিরোকে বলে তুমি ঠিক আছো তো? আমি দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে তুমি ড্রিঙ্কস করছো, এমনকি ধূমপানও করছো। আমি যতটুকু জানি তুমি ধূমপান করো না। তখন গিয়ম মনে মনে ভাবে যে ও সবসময় এটা মনে করে যে ওর ভাই ওর পাশে আছে, ওর সাথেই বসে আছে। প্রায় 1 বছর কেটে গিয়েছে। এখানে আমরা গিয়মকে দেখতে পাই যে কিনা এইবার মুভি ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে এসেছিল। এখানে ও এত ভালো প্রেজেন্টেশন দেয়, ওকে মুভি ইন্ডাস্ট্রিতে সিলেক্ট করে নেওয়া হয়। ও সেখান থেকে বেরিয়েই হিরোইনকে কল করে বলে আমাকে সিলেক্ট করে নেওয়া হয়েছে, বাকি সবকিছু দেখা করে বলছি। দেন হিরো তাড়াতাড়ি ওর বন্ধুর স্টুডিওতে চলে আসে এবং ওর বন্ধুকে বলে তুই জানিস আমি মুভি ইন্ডাস্ট্রিতে চান্স পেয়ে গিয়েছি, এখন আমি একজন অ্যাক্টর হিসেবে কাজ করব। ওর বন্ধু ওকে বলে হয়েছে, মজা ঠাট্টা করিস না তো, আমি ভালো করে জানি তুই এই সবের মধ্যে ভুলও চান্স পাবি না। গিয়ম ওর বন্ধুর এমন রিয়েকশন দেখে বোধাই হয়ে যায়। তারপরে ও লাইলাকে কল করে এবং তাকেও এই সুসংবাদটা জানায়। ও এটা মনে করে যে লাইলাও ঠিক এমনই কিছু মনে করবে যে ও মুভি ইন্ডাস্ট্রিতে চান্স পাবে না, কিন্তু লাইলা এই বিষয়ে বিশ্বাস করে এবং ওকে বলে গুড লাক, আমি জানি তুমি সামনে খুব ভালো করবে। দেন গিয়ম বাসায় আসে এবং দেখতে পায় হিরোইন এবং হিরোইনের আম্মু সবাই সেখানে আগে থেকেই রেডি আছে, এমনকি সেখানে ডিরেক্টরও চলে আসে এবং গিয়মকে বলে ফাইনালি তুমি একজন অ্যাক্টর হয়ে গেলে। দেন ওরা সবাই একসাথে পার্টি করে, মজা করে। এইদিকে আমরা লাইলাকে দেখতে পাই যে কিনা সিউনের গান শুনছিল। আসলে আজকে সিউনের গান পাবলিশ হয়েছে, যেটা কিনা পুরো কোরিয়ার মধ্যে অনেক বেশি ভাইরাল হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। এইদিকে শপের বাহিরেই সিউন এসেছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় আমাদের হিরো সে যে গুজে ওর স্ক্রিপ্ট মুখস্থ করছিল, কারণ যেহেতু ও একজন হিরো ওকে তো ভালোভাবে অ্যাক্টিং করতে হবে। এইদিকে হিরোইন হিরোকে দেখে মিটি মিটি হাসতেছিল। ও হিরোর কাছে চলে আসে এবং ওকে বলে এই লুইচ্ছে বেটা, তুমি এত মনোযোগ দিয়ে কি পড়ছো? হ্যাঁ, দেখি 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 আজকের স্ক্রিপ্টে তোমার কি লাইন রয়েছে। তখন হিরোকে বলে না না না, দেখতে দিব না। এই টানা হিচড়ির মধ্যে ওরা পেপারগুলো ছুঁড়ে ফেলে দেয়। তখন হিরো হিরোইনের হাত ধরে ওকে সাইডে নিয়ে যায় আর ওকে বলে আজকের স্ক্রিপ্টে কি আছে আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে ওকে রোমান্টিক ভাবে চুমু করতে শুরু করে। আর হ্যাঁ, এই সাথে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। আচ্ছা আপনি বলুন এই গল্পের মধ্যে কোন জিনিসটা একটা সম্পর্কে গুরুত্বপূর্ণ? এখন আমি বলি, আসলে এই গল্পের মধ্যে সব থেকে বেশি হাইলাইট করা হয়েছে যে আমরা সবাই একরকম না, সবাই নিজের মনের কথা প্রকাশ করতে পারি না, এমনকি সবাই সরিও বলতে পারি না। তাছাড়া আমরা সবাই এক্সপেকটেশন রাখি, আর হ্যাঁ এজন্যই আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া তোমাকে প্রথমত তোমার পার্টনারকে বোঝা উচিত সে তোমার জন্য কতটুকু করতে পারবে, দেন ওই হিসেবে তার উপর তোমার এক্সপেকটেশনটা রাখা উচিত। সে যতটুকু করতে পারবে না তার থেকেও বেশি যদি তুমি আশা করো তখন তুমি নিজেই কষ্ট পাবে। তাছাড়াও তোমাকে সরি বলতে শিখতে হবে। শুধুমাত্র একার তোমাকে করলে হবে এমনটা না, দুজনেরই একই কাজ করতে হবে। সরি বলতে শিখতে হবে, মনের কথা প্রকাশ করতে শিখতে হবে, খারাপ সময় ভালো সময় দুইটাই শেয়ার করতে হবে, প্লাস একে অপরকে ফ্রিডম দিতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কয়টা জিনিস যদি একসাথে থাকে তাহলে তোমাদের সম্পর্ক কখনোই নষ্ট হবে না। আর সব থেকে বড় কথা, তুমি তোমার পার্টনারের উপর এক্সপেকটেশনটা সরিয়ে নাও, দেখবে তোমার পার্টনারও ঠিকঠাক আছে, তুমিও ঠিকঠাক আছো। আর এছাড়াও এই গল্পের মধ্যে আমরা ভাইচারা দেখতে পেয়েছি। ওরা দুই ভাই একে অপরের জন্য সবকিছু করতে পারে, এমনকি ওরা দুজন প্রমাণও করেছে নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করে। গিয়ম নিজের শখের নারী ছেড়ে দিয়েছে, নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছে, আর জুন নিজের পুরো লাইফটা নিজের ভাইয়ের উপরই ত্যাগ করে দিয়েছে। না কখনো নিজের জন্য একটা সুতা পরিমাণ জিনিস কিনেছে, সবসময় নিজের ভাইয়ের কথা ভেবেছে। এমনকি ছোটবেলা থেকে ও টাকা জমানো শুরু করেছে যেন একটা পর্যায়ে গিয়ে ওর ভাই সেই টাকাগুলো খরচ করতে পারে, সেই টাকাগুলো নিয়ে হ্যাপি থাকে। এমন ভাইচারা বর্তমান যুগে আর নেই, বা আমরা সামনে কখনো মনে হয় না দেখতে পাবো। আশা করি আপনারা ভাই বোনরা সবাই মিলেমিশে একসাথে খুব ভালো থাকবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি আশা করি এই ভিডিওটা আপনি আপনার পার্টনারকে শেয়ার করবেন। তাছাড়াও
আশেপাশে বন্ধু বান্ধব বান্ধবী যারাই আছে সবাইকে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের তাকুর ইসলাম সাবিন এমন এমন মজাদার গল্প আপনাদের জন্য রেগুলার নিয়ে আসবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।